আচ্ছা, তাহলে আমরা কি এখন শুরু করব? ওকে, ওকে, দেন উই আর গুড টু গো। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজকের আর2পি ইনসাইটস নলেজ শেয়ারিং ফর বেটার ফিউচার অনুষ্ঠানে আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাবেয়া আক্তার সাথী, ভলান্টিয়ার রাইট টু পিস। আমাদের মূল প্রোগ্রাম শুরু করার পূর্বে আর2পি সম্পর্কে সংক্ষেপে যদি একটু ধারণা দিতে চাই, রাইট টু পিস বা আর2পি পথ চলা কিন্তু খুব বেশি দিনের নয়। গত বছর করোনার ঠিক প্রাককালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণের হাত ধরেই এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রাটা শুরু হয়। বিগত এক বছরে বিভিন্ন থিম বেসড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, চ্যারিটি প্রজেক্ট, স্কিল বিল্ডিং ওয়ার্কশপ এবং ইউথ এঙ্গেজমেন্ট সম্বলিত নানা ধরনের প্রোগ্রাম অত্যন্ত সফলভাবে আমাদের এই সংগঠন ঠিক করে এসেছে। এরই ধারাবাহিকতায় আর2পি ইনসাইটস প্রোগ্রামের যাত্রা শুরু হলো আজ থেকে। এর মূল উদ্দেশ্যই হলো তরুণ এবং উৎসুক শিক্ষার্থীদের জন্য একটি নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা বিভিন্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ এবং প্রেরণাদায়ক ব্যক্তিদের কাছ থেকে নতুন জ্ঞান, ধারণা এবং নির্দেশনা পাবেন, যা তাদের উচ্চশিক্ষায় সহায়ক হতে পারে। এছাড়াও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে ক্যাপাসিটি বিল্ডিং, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল জাস্টিস অ্যান্ড গুড গভর্নেন্স সম্পর্কিত আরো বহুমুখী থিম বেসড লেকচারের আয়োজন করা। প্রেরণাদায়ক ব্যক্তিত্বের কথা যেহেতু বলছি, তখন আমাদের আজকের অতিথি আসনে থাকছে একটি চমক, যার সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত জেনে নিব। তার পূর্বে আমাদের যে রাইট টু পিস এর চিফ গেস্ট আছেন, আমাদের অনারারি চিফ প্যাট্রন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সাবির আহমেদ চৌধুরী স্যারের কাছ থেকে আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। স্যার, আপ টু ইউ। ধন্যবাদ রাবেয়া আক্তার সাথী। বক্তব্য অনেক দীর্ঘায়িত আমি করব না, অনেক কিছু যদিও বলার রয়েছে। প্রাথমিকভাবে যেটা হচ্ছে, রাইট টু পিস তরুণদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে মূলত কাজ করে। তরুণরা কি ভাবছে, কিভাবে আগামীতে তরুণদের এগিয়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তার মূল বিষয়। সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে আমরা বিভিন্ন সময় তরুণদের একত্রিত করছি। এখানে তারাই ভাবনাটা নিয়ে আসে এবং একটা পরিশীলিত মাত্রার মধ্য দিয়ে বিভিন্ন কার্যক্রমে তারা অন্তর্ভুক্ত হয়। তো এই করোনাকালীন সময় দীর্ঘকাল যাচ্ছে এবং এটার ব্যাপ্তি আরো অনেক বেশি ছড়াবে, এটা আমরা ভালোভাবে অনুধাবন করছি। কিন্তু বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা অনুধাবন করছি, যে তাদের জ্ঞান চর্চার যে জায়গাটা, এটা কেমন যেন একটু জং ধরে গেছে। তারা বিভিন্ন কারণে চাইলেও কনসেন্ট্রেট করতে পারছে না অনেকগুলো বিষয়। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি, যদি আমরা বিভিন্ন যারা বিভিন্ন বিষয়ে কাজ করেন, ডেমোক্রেসি নিয়ে, পিস নিয়ে, রাইটস নিয়ে, কনফ্লিক্ট নিয়ে, গবেষণা নিয়ে, তাদের এই লেকচার সিরিজ গুলো যদি একটু ইন্টারেক্টিভ করা যায়, একটু কমিউনিকেটিভ করা যায়, তাও তাদের শিক্ষার একটা জায়গা খোলা থাকে এবং বিষয়টা অনেক ক্ষেত্রে ইন্টারেস্টিং হয়। তো সেই জন্যই মূলত এই উদ্যোগ। এবং যখন আমি প্রথম শুনেছি যে জনাব চমক হাসানের কথা, ওনাকে আমার পূর্বে থেকেই কিছুটা জানার সুযোগ ছিল ইউটিউবের সূত্রে, বিশেষ করে তার গাণিতিক বিভিন্ন সূত্রাবলীর যে বেসিক ব্যাখ্যামূলক জায়গাগুলো ছিল, আমি একটা সময় সেগুলো নিজেও দেখতাম। তা সেই ক্ষেত্র থেকে উনি নিজেও একজন পিএইচডি করা মানুষ, গবেষণা করেছেন, গবেষণা করছেন। উনি যে দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে দেখার প্রয়াস পেয়েছেন বা পাচ্ছেন, আমার মনে হয় যারা এই আলোচনাটা শুনছে তাদের সবাই জন্যই কাজে লাগবে এবং তারা ভিন্ন কিছু শুনতে বা জানতে পারবে। যাই হোক, সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করছি চমক হাসানের বক্তব্য শুনে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য রাখার জন্য। এবার আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দেবার পালা। আমি নিশ্চিত যে পরিচয় দেওয়া ছাড়াই আপনারা সবাই তাকে খুব ভালোভাবে চেনেন। তিনি একাধারে একজন শিক্ষক, লেখক, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন বস্টন সায়েন্টিফিক কর্পোরেশনে। ভয়ঙ্কর সব গণিতকেও যিনি অত্যন্ত মজাদার ভাবে উপস্থাপনে পারদর্শী এবং গানের প্রতি যার বিশাল অনুরাগ, তিনি আমাদের সবার প্রিয় চমৎকার চমক হাসান। শুভেচ্ছা জানাচ্ছি চমক ভাইকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ রাবেয়া এবং ডক্টর সাবির চৌধুরী স্যার, আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
ধন্যবাদ ভাইয়া, এবং শুভ সকাল। আপনি আমার পৃথিবীর অপর প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে ভাইয়া আমাদের অনুষ্ঠানের যে আরটিপি ইনসাইটস লেকচার 1 এর আলোচ্য বিষয়গুলো হচ্ছে রিসার্চ, পিএইচডি এন্ড হায়ার স্টাডিজ এর জার্নি এন্ড পারসেপশনস। তো আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার এই সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য যে পরামর্শগুলো রয়েছে সেই সম্পর্কে আপনি কি বক্তব্য রাখতে চান। আর তার আগে আমি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে চমক ভাইয়ের কাছে, আপনারা আমাদের যে ফেসবুক লাইভের কমেন্ট সেকশন আছে সেখানে লিখে দেবেন। আমরা চেষ্টা করব সেশনের শেষে ভাইয়ার কাছ থেকে সেই উত্তরগুলো জেনে নেওয়ার। তাহলে আর দেরি না করে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। চমক ভাই, দ্য ফ্লোর ইজ আপ টু ইউ। আচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আগে একটু শুনে নিই, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাইয়া, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু ছোট্ট একটু সময় নিয়ে নেব আমার পেজটা থেকে এই লাইভটা একটু শেয়ার করে দিই, যাতে আমার যারা শ্রোতারা আছেন তারা দেখতে পারেন। কোন একটা কারণে আমার পেজ থেকে আমি এটা শেয়ার করতে পারছি না, মনে হয় কোন একটা লিংকের সমস্যা হতে পারে। আমি আর একটা মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি। সমস্যা নেই ভাই। তার ফাঁকে আমাদের সাথে যারা জুমে জয়েন হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি আপনাদের মাইকটা মিউটেড রাখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি ফেসবুকে যে কমেন্ট আছে সেখানে করে দেবেন। ধন্যবাদ। আচ্ছা, কোনো কারণে প্রিভিউ দেখাচ্ছে না। যাই হোক, তাহলে আমি আমার মতো করে আসলে শুরু করি। তো আমি একটু অনুরোধ করব স্পিকার ভিউটা যদি অন করা সম্ভব হয়। আচ্ছা, আমি আসলে অনেক বড় করে ঠিক প্রিপারেশন যেটাকে বলে ওই অতটুকু আসলে নিতে পারলে খুব ভালো হতো, সেই সময়টুকু পাইনি। তবে যে জিনিসগুলো আমি বলতে চাই মূল কথাগুলো মাথার মধ্যে রেখে দিয়েছে। তো তার জন্য একটা ছোট্ট ওয়ান নোট ডকুমেন্ট থেকে আমি একটু শেয়ার করে দেবো, যাতে আমার নিজের মাথার মধ্যে থাকে আমি কি কি বিষয় বলতে চাই। তো আজকে যে আলোচনার বিষয়বস্তু রিসার্চ, পিএইচডি এন্ড হায়ার স্টাডি, জার্নি এন্ড পারসেপশন, খুব চমৎকার একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের দেশে আসলে খুব বেশি কথা হয় না। আমি আমার নিজের অভিজ্ঞতাগুলোর কথা একটু বলবো আর কি, নিজের মতো করে একটু বলতে চাই যে আমার রিসার্চের শুরু কখন থেকে, বা কোন কোন সময়টা থেকে এটার প্রতি আগ্রহ, সেই জিনিসগুলো। তো প্রথমে একটা জিনিস একটু বলে নিই যে রিসার্চ বা গবেষণা এই জিনিসটা কি সেটা নিয়ে আমার সবসময় একটা আগ্রহ ছিল, যে গবেষণা কি জিনিস, এটা কিভাবে করতে হয়। তো এটার আগ্রহ আমার বোধহয় একদম ছোটবেলা থেকে মনে ছিল, যে এটার নাম সবসময় শুনেছি। তারপরে বোধহয় তখন যে বইপত্রগুলো পড়তাম সেখানে গবেষণার কথা লেখা থাকতো, তখন মনে হতো যে এটা কি একটা জিনিস না। যখন আমি ইউনিভার্সিটিতে, মানে যখন আমি বুয়েটে পড়ি দ্বিতীয় বর্ষে, সেকেন্ড ইয়ারে যখন, এই সময় আমার মনে আছে যে গবেষণার উপরে একটা তখন একটা বলা যায় সেমিনারের মতো হলো, যে গবেষণা জিনিসটা কি। তো এরকম একটা সময় একটা যে সেমিনার হলো সেখানে অনেকে বক্তব্য রাখলেন, বেশ মজার মজার বক্তব্য ছিল সেখানে। তো সেটা থেকে যেটা হলো যে সবাই সবার মতো করে বলে গেলেন, কিন্তু রিসার্চ জিনিসটা কি সেটা নিয়ে ধারণাটা পুরোপুরি স্পষ্ট হলো না। পরবর্তীতে যখন আমি পিএইচডি করতে এলাম, তখন গিয়ে প্রথম হাতে কলমে রিসার্চ করার অভিজ্ঞতাটা হয়। আমি আমার সেই অভিজ্ঞতাটার কথা একটু বলতে চাই। রিসার্চ জিনিসটা কি সেটা আগে আমি একটু সবাইকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমার মতো করে, মানে একদম ছোটদের মতো করে। আমি জানি যে এখানে যারা আছেন তারা সবাই হয়তো বোধহয় ইন্টারমিডিয়েট কিংবা তার থেকে উপরে পড়েন। সো রিসার্চ সম্পর্কে তাদের সবার একটা আগ্রহ আছে, তাদের হয়তো কিছুটা ধারণাও আছে। তারপরও আমি আমার মতো করে একটু ধারণা দিই। তো আমি যেটা করছি, আমার প্রোফাইলটাকে, আমার একটা ভিডিওকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। যারা অনুগ্রহ করে স্পিকার ভিউ দিয়ে নিলে হয়তো আমার ভিডিওটাকে পুরোপুরি দেখা যাবে। যারা এখানে অডিয়েন্স আছেন তারা কি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? তো জেনে নিন। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে রিসার্চ জিনিসটা নিয়ে আমি প্রথমে লিখে রেখেছি এখানে যে গবেষণা প্রসঙ্গে আগে আমি ছোট বাবুদের গবেষণার কথা বলি, মানে
শিশুতোষ গবেষণা যেটাকে বলে আর কি। আমরা আসলে গবেষণা সবসময় করে থাকি, মানে খুব সহজ অর্থে গবেষণা বলতে যেটা বোঝায় যে কোনো একটা সমস্যা কিন্তু কোনো একটা প্রশ্ন আপনার কাছে আছে। গবেষণার ক্ষেত্রে এই কথাটা খুব জরুরি যে একটা প্রশ্ন থাকতে হয়, একটা 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 সমস্যা থাকতে হয় যেটার সমাধান নিয়ে আমরা ভাবি, যেটার জন্য আমরা গভীরভাবে চিন্তা করি, চিন্তাগুলোকে একসঙ্গে করে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করার চেষ্টা করি। তো এই যা যা কথা আমি এখানে বলছি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ব্যাখ্যার দাবি রাখে। যে একটা সমস্যা থাকা বা একটা প্রশ্ন থাকা, কিরকম একটা প্রশ্ন থাকতে পারে, তো সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমি একটা খুবই নিজেদের একটা গবেষণার কথা আমি এখানে একটু বলি। যে গবেষণাটা মোটেই কোনো একাডেমিক গবেষণা নয়, আমরা চারপাশে যে ধরনের গবেষণা করি সেরকম। যেরকম একটা উদাহরণ দেওয়া যায়, মনে করা যাক আমি কোথাও একটা জায়গায় বেড়াতে যাবো। এখন বেড়াতে যাওয়ার সময় সেই জায়গায় গিয়ে কি কি জিনিস পাওয়া যায়, কোথায় কোথায় আমরা যাব, এই জিনিসগুলো নিয়ে আমরা কি করি, আমরা গুগল করার চেষ্টা করি। এই যে একটা প্রশ্ন আমাদের কাছে আছে, একটা সমস্যা যে আচ্ছা কোথায় আমরা যাব, কোথায় কোথায় যাব, এটা একটা প্রশ্ন। সেই প্রশ্নটাকে আমরা সেটার একটা উত্তর খোঁজার চেষ্টা করছি। একটা জিনিস এখানে বলে রাখি, গবেষণা মানে মোটেই এটা নয় যে সমাধান পেয়ে যেতেই হবে। গবেষণা বরং ওই প্রক্রিয়াটা বা পথটা, যে সমাধানের খোঁজার জন্য আমরা যেই কাজগুলো করি সেগুলো বলা যায় গবেষণা। অর্থাৎ গবেষণা কখনো নিশ্চয়তা দান করে না যে আচ্ছা গবেষণার শেষ প্রান্তে কি আছে, অর্থাৎ কোথায় কোথায় যাব, এই জিনিসটা আমরা যখন ঠিক করছি আমরা আগে থেকে নিশ্চিত না যে এটার ফলাফল কি হতে পারে। তো গবেষণার ক্ষেত্রে এটা 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 সবসময় একটা সত্যি কথা যে আমরা এন্ড প্রোডাক্ট, আমরা শেষ পর্যন্ত কি পাবো এই জিনিসটা আমরা আগে থেকে কখনো জানি না। তো যাই হোক, ধরা যাক আমরা কোথাও যেতে চাই, তো সেখানে কি কি জিনিস আমরা দেখতে পারি সেটার জন্য আমরা কি করলাম, আমরা প্রথমে গুগল করলাম। গুগলের মধ্যে আমরা কি কি দেখলাম, ওই জায়গাটায় কি কি আছে সেগুলোর আমরা একটা তালিকা তৈরি করলাম। আরেকটা জিনিস খুব চমৎকার করে করা যায়, সেটা হচ্ছে যে ওই এলাকায় আগে কোনো মানুষ গিয়েছে কিনা তাদের অভিজ্ঞতাটা আমরা সেখান থেকে দেখতে পারি, একটু পরে দেখতে পারি যে আচ্ছা আগে আগে কোনো মানুষ ওই এলাকায় কি ঘুরে এসেছে, তাদের অভিজ্ঞতাটাকে আমরা একটু নিজেরা দেখতে পারি যে এটা কিরকম। এই যে কাজগুলো, এগুলো পিএইচডি মানে আমরা যখন পিএইচডিও করেছি কাজগুলো প্রায় কাছাকাছি। তো পিএইচডির আগে আমি একটু আমার সেই শিশুতোষ অভিজ্ঞতার কথাটা আরেকটু একবার বলি। আমরা আরেকটা পেজ আমি একটু শেয়ার করছি। আমি একবার এখানে যখন এলাম, আসার পরে ঘোরাঘুরি করার জন্য একটা জায়গায় গেলাম। সেই জায়গাটার নাম ছিল বিগ সার। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো সেখানে যাওয়ার সময় আমি এখন যেটা করি, আসলে কোনো একটা যে দূরে যদি কোথাও ঘুরতে যাই, আমি আগে খুঁজি যে কোথায় কোথায় যাব এবং সেই জায়গাগুলোতে আশেপাশে কোথায় বাথরুম আছে। আচ্ছা, জিনিসটা খুবই একটু পিকুলিয়ার শুনতে, কিন্তু আসলে এটা খুব কাজ করে আর কি, আমাদের জন্য খুব কাজ করে। যেহেতু আমার একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছেন, আমাদের পুরো পরিবার নিয়ে যেতে হয়। তো আমি যেটা করি যে সেখানে কোথায় কোথায় বাথরুম আছে সেটা আগে ভালো করে খেয়াল করে রাখি। তো আমার সেই রকম একটা পরিকল্পনা আমি একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমরা একবার বন্ধুরা মিলে বেড়াতে গেলাম। তো তখন আমি একটা পরিকল্পনা করে ওদেরকে পাঠিয়েছিলাম, প্রকৃতির ডাক কেন্দ্রিক পরিকল্পনা, মানে বুঝতেই পারছেন ঘটনা কি। তো আমি এখানে সেই সেই জিনিসগুলো এখানে আমি আবার লেখার চেষ্টা করেছিলাম। এই জিনিসটা আমি একটু বলতে চাই যে গবেষণা আমরা যখন করছি তখন কি কি সমস্যা আমাদের কাছে আছে। যেরকম এখানে আমাদের সমস্যা ছিল যে কোথায় কোথায় যাব এবং সেখানে কোথায় কোথায় বাথরুম করার সুব্যবস্থা আছে। আচ্ছা, যেখানেই আমরা যাই না কেন, এই প্রত্যেকটা অনেকগুলো জায়গা এখানে আমার ছিল, যে আমরা হয়তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট লোবোস বলে একটা জায়গা এখানে দেখা যাচ্ছে, পয়েন্ট লোবোস স্টেট পার্ক, এখানে একটা জায়গা দেখা যাচ্ছে। আবার একটু নিচে গেলে দেখবেন ফাইফার বার্নস স্টেট পার্ক নামে একটা জায়গা আছে। এই জায়গাগুলো খুব সুন্দর জায়গা, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি আগে মার্ক করে রেখেছি যে ঠিক কোথায় গেলে আমি জানি যে ওখানে 2 জায়গায় বাথরুম আছে, আমি ওখানে লিখে রেখেছিলাম আর কি। এটা মজা করার জন্য বন্ধুদের সাথে, কিন্তু মজা করার জন্য হলে এটা খুব ইফেক্টিভ একটা পদ্ধতি ছিল। আর এটা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে আমরা জানি যে যদি ওখানে বাথরুম করার সুব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য জীবন খুবই কঠিন হয়ে যায় আর কি। তো আমি এমনি মজা করার জন্য পুরোটা লিখেছিলাম, বন্ধুদেরকে আমি মজা করে লিখেছিলাম যে আপনারা কখন কোথা থেকে কিভাবে কি করে বের হবেন, কোথায় প্রকৃতির ঢাক সম্পন্ন করে তারপরে যাবেন। তো এটা মজা করার জন্য যদি আমি লিখেছিলাম, কিন্তু এই যে কাজটা আমি করেছি
এটা কাইন্ড অফ রিসার্চ, এটা একটা শিশুতোষ রিসার্চ। শিশুতোষ রিসার্চ আমরা প্রায় নিয়মিত নিজেরা করে থাকি, সেটা আপনারাও যারা আছেন তারা সবাই করেন। একটা জায়গায় যদি কোনো কিছু কিনতে হয় বা কোথাও ঘুরতে যেতে চান, পুরো জায়গাটার একটা সবকিছু আমরা ঘুরে ওখানে দেখি, যে আমরা গুগলে যাই, গুগলে গিয়ে সেটা সম্পর্কে জ্ঞান আহরণ করার চেষ্টা করি। তো এই সবগুলো কাজ, এই কাজগুলোই হচ্ছে রিসার্চের মতো। এবং যে জিনিসটা এখানে আমি বলছি, এই যে আমি একটা জিনিস এখানে লিখে রেখেছি, এইটা আসলে আধুনিক রিসার্চের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যে আপনি একটা জিনিস সম্পর্কে জানলেন, ওই এলাকায় কি কি জিনিস আছে, এইসব সবকিছু আপনি তথ্য সংগ্রহ করলেন, কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করার পরে সেই জিনিসগুলো যদি আপনি সংরক্ষণ না করে রাখেন, অথবা কারো কাছে যদি সেই জিনিসগুলো লিখিত আকারে যদি প্রকাশ না করেন, তাহলে আধুনিক গবেষণা প্রায় অসম্পূর্ণই থেকে যায়। এই লিখিত ভাবে জিনিসগুলোকে প্রকাশ করা, এটা অনেকগুলো মোটিভেশন আছে যে কেন আমরা লিখিত ভাবে প্রকাশ করার চিন্তা করছি। সেটা অনেকগুলো মোটিভেশন আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে, যেটা আমি বললাম, যে সংরক্ষণ করে রাখা। কিন্তু শুধু সংরক্ষণ করে রাখাটাই আসলে রিসার্চের মূল কথা নয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে, আপনি যখন চিন্তা করছেন, আপনার নিজের যে চিন্তাগুলো, যে থট প্রসেস, চিন্তা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকেও সুগঠিতভাবে, সুসংবদ্ধভাবে যেন ঠিকমতো এগিয়ে নেওয়া যায়, সেটার জন্য রিসার্চ করতে হয়, রিসার্চগুলো লিখে রাখতে হয়। তো আমি একটু আগে যে লিখে রাখাটা দেখালাম, এটাও একটা শিশুতোষ গবেষণার একটা বলা যায় ফলাফল। কিন্তু আমি যে জিনিসটা লিখে দেখালাম, যেটা আমরা একই জায়গায় 2 বছর পরে আবার গিয়েছিলাম, এবং বুঝতেই পারছেন দ্বিতীয়বার যখন আমরা গিয়েছি, সেখানে পরিকল্পনা করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে গিয়েছিল, যেহেতু আমি প্রথমবারে ওই জায়গাগুলো ঠিক মতো আমি রিসার্চ করে রেখেছিলাম এবং লিখে রেখেছিলাম। প্রত্যেকটা জায়গায় আপনি যদি খেয়াল করে রাখেন, আমি যেটা করেছিলাম যে কোথায় কোঅর্ডিনেট কিরকম, মানে জিপিএস কোঅর্ডিনেট গুলো আমি ওখানে দিয়ে রেখেছিলাম, যে ওই জায়গাগুলোতে যাই, ওখানে আসলে পাহাড়ি এলাকা, ওখানে কোনো ফোনের, মোবাইল ফোনের রিসেপশন নাই, ফলে গুগল ম্যাপস কিংবা আইফোনের ম্যাপস গুলো কাজ করে না, আমাদের জিপিএস নিয়ে যেতে হয়। এবং জিপিএস এ যদিও এই নাম নাম বলে মাঝে মাঝে চলে আসে, কিন্তু এর খুব ভালো প্র্যাকটিস হচ্ছে যে আমরা যদি ওই কোঅর্ডিনেটটা যদি এখানে দিয়ে রাখি, তাহলে জিপিএস ওই কোঅর্ডিনেটটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ঠিক ওই জায়গাটায় যেখানে আমরা যেতে চাই, ঠিক সেই জায়গাটায় নিয়ে যাবে। তো আমি আগে থেকে যখন এই পরিকল্পনাগুলো করে রেখেছিলাম, এখানে সময় পরিকল্পনা ছিল যে আমরা কখন রওনা দিয়ে কোথায় পৌঁছাবো, সেই জায়গাগুলো কতক্ষণ ওখানে থাকার মতো, সেই জিনিসগুলো ওখানে লিখে রেখেছিলাম, যেটা পরবর্তীতে যখন আমরা গিয়েছি আমাদেরকে খুব সাহায্য করেছিল। তো এই কারণে লিখে রাখার এটা হচ্ছে সুবিধা, আমার চিন্তাটাকে একদম সুসংবদ্ধ রাখা যায়, যে আচ্ছা আমি কোনটা পরে কোনটা করবো। এবং আমি ওখানে যখন লিখেছিলাম, একটা জিনিস আমি বলি, যে ঘুরতে যাওয়ার সময় আবার এটা আমি করি না যে আচ্ছা ওখানে যাওয়ার পরে কয়টা ছবি তুলবো, কয়টা, এগুলো আমরা বেশি ওইটা আমি করি না। এবং আমি যখন পরিকল্পনা করছি, আমি জানি যে আমরা যে পরিকল্পনা করছি, মোটেই ঘটনাটা এরকম হবেই, একদম প্রত্যেকটা পাই টু পাই, ঠিক 9:30 থেকে 10টায় আমি 9:30 সূর্য করে ঠিক 10টায় গিয়ে পৌঁছাবো, এরকম রোবোটিক চিন্তা আমরা করি না। মানে ওইটা একটা ধারণা নেওয়ার জন্য, যে আচ্ছা কতটুকু সময় লাগে, কখন কি হতে পারে, একটা ধারণা, একটা রাস্তা। আমি সবসময় যেটা করি, পরিকল্পনাটা আমার কাছে মনে হয় যে একটা রাস্তার মতো, বনের মধ্যে একটা রাস্তা আছে হয়তো, এই রাস্তাটা যখন আমাদের জানা থাকে, তখন রাস্তার আশেপাশে গিয়েও হয়তো আমরা ঘুরে আসতে পারি, কিন্তু আবার শেষ পর্যন্ত ওই রাস্তায় হয়তো উঠে পড়তে পারি। রাস্তা একটা থাকলে এটা সুবিধা। তো আমার পরিকল্পনাটা হচ্ছে রাস্তার মতো, মোটেই এরকম না যে ওই রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে, আমরা আশেপাশে ঘুরে দেখতেই পারি, কোনো অসুবিধা নেই, চারপাশে অনেক কিছু দেখা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ওই রাস্তায় ফিরে আসলে আমাদের সুবিধা হয়। পরিকল্পনাটা এরকম না যে আমার ঠিক পাই ওই রকম করে যেতে হবে, এটা আমি কখনো করি না। এটা করলে তখন আমার জীবনটাকে মনে হয় যে আমি রোবোটিক হয়ে যায়। যাই হোক, সেটা বলছি না। কিন্তু যে কথাটা বলছিলাম, গবেষণা, তো গবেষণার কতগুলো অংশ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে সমস্যা থাকা। আচ্ছা, কি কি সমস্যা ওখানে আছে? আচ্ছা, এই যে সমস্যাটা, সেটা সমাধান এর আগে মানুষ কিভাবে করার চেষ্টা করেছে, সেই জিনিসটা ঠিক করা। যেমন আমি দেখেছি ওখানের ইটিনারি গুলো কিরকম ছিল, যে আগেকার মানুষ যারা গিয়েছে, তারা কোথায় কোথায় ওখানে গিয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করেছি, আমি ওখানকার থেকে নোট নেওয়ার চেষ্টা করেছি। যখন আমরা গবেষণা করি, যে কোনো গবেষণা পত্র আপনি যখন খুলবেন, সেখানে দেখবেন একদম প্রথমেই জিনিসটাকে বলা যায়, আচ্ছা কি সমস্যাটা হচ্ছে, একদম শুরুতেই বলে ফেলে যে আচ্ছা এখন একটা বিশাল সমস্যা, এই এলাকায় এটা হচ্ছে, অনেকদিন ধরে এরকম হচ্ছে। তারপরের যে কথাগুলো থাকে, সেগুলো হচ্ছে এরকম যে আগের মানুষ তারা কিভাবে করার চেষ্টা করেছে, যে আগে মানুষজন এটা নিয়ে এভাবে সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু সমাধান করতে গিয়ে তখন তারা বলে যে তাদের যে সমাধানের অ্যাপ্রোচটা ছিল, তাদের সেই প্রক্রিয়াটায় কি কি ধরনের দুর্বলতা ছিল, সেই কথাগুলো তখন বলে যে আচ্ছা, যদিও তারা এটা সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু তাদের চিন্তার মধ্যে ছোট ছোট কিছু কিছু ভাগ ছিল, বা কিছু কিছু জায়গায় দুর্বলতা ছিল, তারা কিছু কিছু জিনিস পুরোপুরি শেষ পর্যন্ত শেষ করতে পারেননি, এরকম একটা জিনিস, একটা অসম্পূর্ণতার কথা সেখানে বলা থাকে। যে আচ্ছা, তাদের যারা এই জিনিসটা শেষ পর্যন্ত যদিও করেছেন, কিন্তু তাদের কাজটা আসলে ঠিক কিনা সেটা কোনো কেউ ভেরিফাই করে দেখেনি, এরকম টাইপের কোন একটা কথা সেখানে থাকে, যে কোন একটা দুর্বলতার কথা।
তো সেই কথাটা এখানে হয়তো বলা থাকে। তারপরে আপনারা যেটা করেন যে এবার নিজেদের কাজ, যে আমি যে এখন কাজটা করছি সেই কাজটা করার ফলে যে সমস্যাটার কথা আমরা বলেছি সেখানে আমরা একটা কিছুটা পথ আমরা নতুন করে এগিয়েছি। এটা বলে না যে আমরা সমাধান করে ফেলেছি, এটা সবসময় সাধারণত বলা হয় না রিসার্চের ক্ষেত্রে। এই যখন আমরা রিসার্চ পেপারের দিকে তাকাই সাধারণত এটাকে বলে না যে আচ্ছা একটা সমস্যা ছিল ওখানে আমরা পুরোপুরি সমাধান করে ফেলেছি। সাধারণত ধাপটা এরকম থাকে যে আচ্ছা আমরা আমরা সমাধানের আরেকটা প্রক্রিয়ার দিকে আমরা এগিয়েছি, যে প্রক্রিয়াটা আগের মানুষ যা যা করেছে সেখান থেকে হয়তো একটু নতুন, হয়তো তাদের কাজকে হয়তো ভেরিফাই করছে। কারণ রিসার্চ অনেক রকম হতে পারে, যেমন বিজ্ঞানের যে আমরা চিন্তাগুলো করি, বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয় যে রিসার্চ রেপ্লিকেশন ধরনেরও রিসার্চ হতে পারে, যে একজন হয়তো একটা কাজ কেউ করে রেখে গেছে, সেই একই কাজ আপনি আবার পুনরাবৃত্তি করলেন। এটাও কিন্তু বিজ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ওই কাজটা আসলেই রেপ্লিকেট করা যায় কিনা, তার কাজটাকে আবার পুনরাবৃত্তি করা যায় কিনা। দেখা গেল একজন মানুষ একটা কাজ করে গেছে কিন্তু আর কেউ সেই কাজটাকে রেপ্লিকেট করতে পারলো না, তার মানে তখন জিনিসটা এরকম দাঁড়ায় যে আচ্ছা মনে হয় কোনো একটা ভেজাল ওখানে আছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা ওখানে আছে, যে এই কাজটাকে আমরা রেপ্লিকেট করতে পারছি না। তখন আরো কেউ এটা রেপ্লিকেট করার চেষ্টা করে, যদি না করা সম্ভব হয় তখন প্রথম যারা করেছিল তখন তাদের কাজের মধ্যে কোনো একটা দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করা হয়। তো যাই হোক, এই পুরো প্রক্রিয়াটা রিসার্চের, সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি ভেরিয়েবলস সেখানে আছে রিসার্চের একটা অংশ। সেই ভেরিয়েবলস গুলোর মধ্যে যেরকম আমি এখানে যখন বলছিলাম যে আমার প্রকৃতির ডাক কেন্দ্রিক পরিকল্পনা, যেখানে সেখানে আমাদের কি ওইখানকার ওয়েদার কিরকম, ওই ওই জায়গাটায় আমরা যখন যাচ্ছি তখন যেই জায়গাগুলোর কথা আমরা লিখেছি সেই জায়গাগুলো খোলা আছে কিনা, বন্ধ আছে কিনা, সেই জিনিসগুলো আমাদের পরিকল্পনার অংশ রাখতে হয়। এবং সবকিছু করার পরেও শেষ পর্যন্ত অনিশ্চয়তা থাকে, রিসার্চের সবসময় একটা অনিশ্চয়তা থাকে। যে ধরা যাক আমার প্রথম যখন প্ল্যানটা করি তখন সেখানে গিয়ে কি আমি যেভাবে প্ল্যান করেছি সবকিছু এরকম হয়েছে? মোটেই না। ওখানে যাওয়ার পরেই তখন বৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু একটা বড় রকমের বৃষ্টি হয়ে গেল। সেই বৃষ্টি হওয়ার কারণে আমরা যারা পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনায় আমরা ঠিক থাকতে পারলাম না। কিন্তু এর মানে এই নয় যে আমরা জিনিসটাকে উপভোগ করতে পারিনি। পরিকল্পনা ঠিক না থাকতে পারলেও যেহেতু আমাদের একটা সুন্দর পরিকল্পনা ছিল, ফলে আমরা যে জায়গাগুলোতে যেতে চেয়েছিলাম পরের দিন সেখানে গিয়ে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি। আমাদের পরিকল্পনা থাকার কারণেই জিনিসগুলো সহজ হয়ে গেছে আর কি। তো যাই হোক, রিসার্চের কথা যখন বলছিলাম, যে যখন এরপরে যেটা করতে হয় যে ওই ভেরিয়েবলস গুলোর দিকে তাকাতে হয়, এবং শেষ পর্যন্ত আপনি যখন একটা পথ এগিয়ে যান সেই জিনিসটাকে সুন্দর করে লিখতে হয়, লিখে প্রকাশ করতে হয়। আমাদের এখন পর্যন্ত গবেষণা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উপায় সেটা হচ্ছে লিখিত আকারে আমরা মানুষের কাছে পৌঁছে দিই। তাই লেখা এটা খুব 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 গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে যেন আমরা ভুলে না যে এটা এখন আধুনিক গবেষণার একটা অংশই হয়ে গেছে। মানে যে গবেষণা করাটা যতটা ইম্পর্টেন্ট, লেখাটাও একদম সমান কিংবা তার থেকে বেশি অনেক সময় ইম্পর্টেন্ট, যে ঠিক মতো গুছিয়ে জিনিসকে লিখতে পারা। তো এখন আমি আমার পিএইচডি এবং আমার গবেষণা সেই জিনিসগুলোর কথা একটু বলি। আমি যখন 2011-তে আমার আসলে বুয়েটে আমি 2009-এ আমার আমার পড়ালেখা, আমার গ্রাজুয়েশন সেখানে শেষ হয়, স্নাতক শেষ করি আমি। তো শেষ করার পরে তারপর থেকে আমার পরিকল্পনা ছিল যে ওই বছর না হয়ে আমি একটা বছর পরে গিয়ে আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই শুরু করব। এটা আমার নিজের একটা ব্যক্তিগত একটা পরিকল্পনা ছিল, জীবন পরিকল্পনা। তো তখন যেটা করি যে ততদিনে আমি দেখছি যে আমার অনেক বন্ধু যারা আছে তারা জিএডি পড়ালেখা শুরু করে দিয়েছে। তো যারা এখানে আছেন তাদের মধ্যে হয়তো অনেকে ধারণা নেই। আমি যেহেতু আমার অভিজ্ঞতার কথা বলছি, তো আমি আমার অভিজ্ঞতার মধ্যে হয়তো একটা বড় অংশ আমার যেখানে আমি পড়তে এসেছি অর্থাৎ ইউএসএ তে, তো সেটার অভিজ্ঞতাগুলোর কথাই আসলে থাকবে। ফলে ইউএসএ তে যারা পড়তে চান আমেরিকাতে, মানে গবেষণার একটা অংশই, আচ্ছা যারা আমেরিকাতে পড়তে চান তাদের জন্য বলি যে কিছু কিছু জিনিস ওখানে খুব লাগে। যেরকম একটা হচ্ছে যে, একটু লিখি, যে জিনিসগুলো ওখানে দরকার হয় তার মধ্যে একটা হচ্ছে জিআরই দিতে হয়, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এটা হচ্ছে পরীক্ষা করে যে আপনি একজন গ্রাজুয়েট হওয়ার যোগ্য কিনা, মানে আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার যোগ্য কিনা। তো জিআরই অনেক রকমের হয়। একটা হচ্ছে বেসিক্যালি দুই রকমের, একটা জেনারেল জিআরই, একটা হচ্ছে সাবজেক্ট জিআরই। তো আমি জেনারেল জিআরইটা দিয়েছিলাম। তো সাধারণত যারা কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স এই জাতীয় জায়গাগুলোতে যারা পড়তে চান তাদের জন্য আলাদা করে সাবজেক্ট জিআরই ব্যবস্থা আছে, যে জিআরই ম্যাথ, জিআরই ফিজিক্স, জিআরই কম্পিউটার সায়েন্স। তো সেগুলো আলাদা আলাদা জিআরই সেখানে আছে। তো সেই সময়ে আমরা যখন জিআরই দিয়েছিলাম তখনকার থেকে এখনকার জিআরইটা একটু আলাদা। তো সেই সময়ে জিআরই ছিল 1600 মার্কসের মধ্যে,
আর এখনকার জিআরই বোধ হয় 1200 বা এরকম এরকম কিছু। আমি আমি অনেকদিন ওখান থেকে একটু দূরে। তো যাই হোক, তো জিআরই যেটা সেই সময় জিআরই ছিল, সেটা অলরেডি অনেকে পড়ালেখা শুরু করে দিচ্ছিল। সেই জিআরইর মধ্যে দুইটা পার্ট ছিল আমার মনে আছে। একটা ছিল ইংলিশ, এখনো সেরকমই আছে, জেনারেল জিআরই যেটা, আর ছিল ম্যাথমেটিক্স। তো এই জিআরইটা আমরা যখন জিআরই দিচ্ছিলাম তখন আমরা জানি যে একটা অ্যাডমিশন পাওয়ার জন্য, মানে ইউএস এর একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে এটা, আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম, জিআরই, এটাতে কত মার্কস পাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে সিজিপিএ। আমি জানি যে এটা নিয়ে বেশ রকম একটা মানে বিতর্ক হয়ে যায় যখনই ভার্সিটি থেকে পড়তে আসে। অনেকভাবেই বলার চেষ্টা করা হয় যে সিজিপিএ বেশি থেকে লাভ নেই, এরকম অনেক রকমের কথা চারপাশ থেকে শোনা যায়। তো আমার নিজের সিজিপিএ যে অনেক বেশি ছিল এরকম না। এটা এই ধরনের কাইন্ড অফ একটা খারাপ সংস্কৃতির মতো হয়ে গেছে যে জিপিএ কে খারাপ থাকলে ভালো, এরকম এরকম ধরনের একটা একটা মনোবৃত্তি, একটা একটা মনোভাব মানুষের মধ্যে কিভাবে জানি চলে এসেছে, যেটা একদম ভুল কথা। সিজিপিএ হেল্পস, সত্যি কথা, একদম কোনো সন্দেহ ছাড়া সোজা কথা হচ্ছে যে সিজিপিএ যত বেশি তত ভালো, এখানে কোনো রাগ ঢাকের কোনো অবকাশ নেই। কথা হচ্ছে যে এরকম না যে সিজিপিএ খারাপ থাকলে অ্যাপ্লাই করা যাবে না বা কোথাও চান্স পাওয়া যাবে না, এরকম কোনো কথা আসলে নেই। সিজিপিএ হয়তো 4-এর মধ্যে যদি চিন্তা করা হয় তাহলে সাধারণত 3-এর উপরে থাকলে ভালো, এটা হচ্ছে ইন জেনারেল গাইডেন্স। কিন্তু যত উপরে থাকবে তত ভালো, মানে কারোর যদি 3.75 বা তার উপরে থাকে, সেটা দেখা যায় যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে তখন চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। কারোর যদি 3.5 বা তার উপরে থাকে, তখন হয়তো ইউনিভার্সিটির, সাধারণভাবে আমরা যখন চিন্তা করি যে আরেকটু কম র্যাঙ্কের ইউনিভার্সিটিতে হয়তো চান্স পাওয়া যাবে, এরকম এরকম সাধারণত চিন্তা করা হয়। তবে এরকম না যে এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটাই নিয়ম যে ঠিক আছে তুমি যদি 3.75 পাও তাহলে তুমি স্ট্যানফোর্ডে চান্স পাবে, তুমি যদি এত পাও এখানে চান্স পাবে, এরকম কোনো নিয়ম নেই। এগুলো সবকিছু মিলিয়ে একটা একটা সম্মিলিত এফার্টের একটা ফলাফল আসলে। তো জিআরই একটা জরুরি জিনিস, সিজিপিএ একটা জরুরি জিনিস, আর একটা জরুরি জিনিস হচ্ছে রিকমেন্ডেশন। প্রফেসরদের কাছ থেকে রিকমেন্ডেশন দরকার হয়। আরেকটা জিনিস খুব জরুরি, যেটা ওই সময়টা অনেক ভালো করে বুঝতে পারিনি আসলে আমি শুরুর দিকে, কিন্তু খুব জরুরি হচ্ছে যে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা হচ্ছে, আমি যখন পিএইচডি করতে এসেছিলাম, করার সময় যেখানে আমি পিএইচডি করতে চাই সেখানকার কোন প্রফেসরের সঙ্গে যদি যোগাযোগ ঘটানো সম্ভব হয়, ইমেইলের মাধ্যমে হোক কিংবা ফোনের মাধ্যমে হোক, কোনোভাবে যদি তাদের কাছে রিচ করা যায়, তাদের কাছে পৌঁছানো যায়, তখন পিএইচডি অ্যাডমিশন পাওয়া বা এই জিনিসগুলো তখন একটু একটু সহজ হয়ে যায় আর কি। তো এই বেসিক জিনিসগুলো আমি এখানে এখানে বলেছি যে যে জিনিসগুলো ওখানে দরকার হয়। জিআরই মার্কস যদি বেশি থাকে, আর আরেকটা হচ্ছে যে টোফেল বা ইংলিশ, টোফেল বা আইএলটিএস যেটা। তো টোফেল আইএলটিএস এর কথা এটা হচ্ছে একটা কাইন্ড অফ পাস মার্কের মতো, যে আমাদের যদি একটা নির্দিষ্ট পরিমাণে মার্ক থাকে, এক একটা ইউনিভার্সিটিতে এক একটা রিকোয়ারমেন্ট থাকে, তো সেই ইউনিভার্সিটিগুলোতে যদি ধরা যাক বলা থাকে কোথাও যে টোফেলে মার্কস পেতে হবে 89 বা তার উপরে, 89 বা তার উপরে, অনেক অনেক ইউনিভার্সিটিতে এটা বলা থাকে, অনেক জায়গায় হয়তো বলা থাকে যে 95 বা তার উপরে, এরকম বলা থাকলো। কিছু জায়গায় আরেকটু লোয়ার বাউন্ড থাকে যে 79 বা তার উপরে, এরকম যদি একটা মার্কস থাকে তখন সে অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে টোফেল বা আইএলটিএস এর একটা একটা মিনিমাম নাম্বার ওখানে থাকতে হবে। এটা এরকম না যে যত বেশি হবে তত ভালো। 120-এর মধ্যে কেউ যদি 120ও পায় আর কেউ যদি 120-এর মধ্যে 90 পায়, এখানে আলাদা করে তাকে মূল্যায়ন করা হয় না, এটা একদম নিশ্চিত থাকতে পারেন। এখানে হচ্ছে এটা যারা অ্যাডমিশন কমিটিতে থাকে, গ্রাজুয়েট অ্যাডমিশন কমিটি, সেখানে তারা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে দেখে, অর্থাৎ আপনার কোনো সিজিপিএ বা জিআরইর কোন রকম ব্যাকআপ হিসাবে আইএলটিএস কাজ করবে না, অর্থাৎ 120 পেলেও যে আপনার 90 পেলেও তাই, ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করলে একই জিনিস। জিআরইর ক্ষেত্রে যেটা হয়, জিআরইর ক্ষেত্রে একটু ভালো যদি জিআরই নাম্বার থাকে সেটা হেল্প করে, মানে সেটা হেল্প করে যে আপনার যদি সিজিপিএ একটু কমের দিকে থাকে, তখন যদি জিআরই মার্কসটা একটু ভালো থাকে, সেই ক্ষেত্রে হয়তো এটা আপনাকে হেল্প করে।
তবে সেখানেও প্রায় একই রকম কথা টোফেলে যেরকম ছিল, যে সাধারণত শিক্ষকরা এরকম না যে আপনি যদি ধরা যাক 1200-র ভিতরে ঠিক 1200ই পেলেন, তখন যেভাবে দেখবে 1200-র ভিতরে 1100 পেলে তাকে আপনাকে ছোট হিসেবে দেখবে, ঘটনাটা এরকম না। মোটামুটি কতগুলো, এটা বলা যায় অনেকটা স্টেয়ার কেসের মতো, যে ঠিক আছে 900 থেকে 1000-এর মধ্যে সবাই একই রকম চিন্তা করে, 1000 থেকে 1100-র মধ্যে একই রকম চিন্তা করে, 1100 থেকে 1200-র মধ্যে একই রকম চিন্তা করে, এটা কিছুটা ওই রকম আর কি। তো সিজিপিএ তেও যদি ভালো, সিজিপিএ কথা আমি আগে বলেছি যে সিজিপিএ যদি ভালো থাকে সেটা অবশ্যই ভালো, সব দিক থেকে ভালো। এখানে মানে কোনোভাবেই এটাকে খারাপ বলার কোনো অবকাশ নেই। মানে যে আপনাকে যাই বলুক, আমার দিক থেকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে সিজিপিএ ভালো থাকা ভালো নাকি খারাপ থাকা ভালো, এরকম কোনো কথা এখানে নেই। সিজিপিএ একটা ভালো জিনিস, আপনার রেজাল্টের মতো, রেজাল্ট যদি আপনি ভালো করেন সেটা ভালো, এটাকে কোনোভাবে নিরুৎসাহিত করার কিছু নেই। মানে সাধারণত সবাই যেটা বলতে চায় এবং বলতে গিয়ে মানুষের মধ্যে ভুল ধারণাটা ছড়ায়, এটা হচ্ছে যে আপনি যদি সিজিপিএ খারাপ করেও ফেলেন তাহলেও আপনার উপায় আছে। এখন এই কথাটা বলতে গিয়ে বলার আবার মানে এটা না যে আপনি তার মানে সিজিপিএ খারাপ হলে অসুবিধা নাই, ঘটনা এরকম না। সিজিপিএ খারাপ হলে অসুবিধা আছে, কিন্তু আপনার সুযোগও আছে, আপনার জীবনটা শেষ না আর কি। আমরা এটা বলতে চাই যে কোনোভাবে আসলে মানুষের জীবন অনেক বড় একটা ব্যাপার, মানুষ অনেক বড় একটা ব্যাপার। কোন একটা সিজিপিএ যদি অল্প হয়ে যায় তাহলে তার জীবন শেষ হয়ে যায় তা না, কিন্তু তার সুযোগ কমে যায়। এরকমও না যে আচ্ছা সুযোগ কখনো কমে না, এরকম না, সুযোগ কমে যায়। সো আপনার সবগুলো জিনিস যতই ওয়াইড করার চেষ্টা করবেন তত ভালো, যত সুযোগ বেশি রাখা সম্ভব হয়। রিকমেন্ডেশন হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি যে প্রফেসর যাদের কাছে আপনি পড়ালেখা করেছেন বা আপনার কাজ সম্পর্কে যারা জানে বা আপনার সম্পর্কে যারা জানে, এটা হতে পারে যে আপনি প্রফেশনাল যেখানে কাজ করেছেন। যেরকম আমি পাশ করার পরই, বুয়েট থেকে যখন পাশ করলাম, করার পরে আমি তখন জয়েন করেছিলাম পাইল্যাবসে। তো সেখানে যখন আমি কাজ করি, তো সেখানে 1 বছর আমি কাজ করেছিলাম। ফলে সেখানে যেহেতু কাজের অভিজ্ঞতা ছিল, তারা আমাকে একটা রিকমেন্ডেশন লেটার দিতে পেরেছিল। তো এটাকে তারা ভালো চোখে দেখে ইউনিভার্সিটিতে, কাজের ওখান থেকে যদি রিকমেন্ডেশন দেন। তবে একাডেমিক ক্ষেত্রে যদি গবেষণা টাইপের আপনি কাজ করেন, তখন ভালো ব্যাপার হচ্ছে যে যদি আপনার প্রফেসর যাদের সাথে আপনি এর আগে কোনো একটা কাজ করেছেন, কোনো একটা ইউনিভার্সিটি প্রজেক্ট বা জাতীয় কোনো জিনিস করেছেন, তাহলে সেটাও হেল্প করে আর কি। তো এই যে 4টা এখানে আমি বলেছি, তার মধ্যে কমিউনিকেশনের কথাটা বলবো। আর একটা জিনিসের কথাটা এখানে প্রসঙ্গ আমি বলে ফেলি, যে গবেষণার এক্সপেরিয়েন্স থাকলে সেটা খুব ভালো চোখে দেখা হয়। এটা হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্স, যে আপনি যখন আন্ডার গ্রাজুয়েটে ছিলেন তখন আপনার কোন রকম একটা রিসার্চের এক্সপেরিয়েন্স আছে কিনা। সাধারণত যেটা হয় যে আন্ডার গ্রাজুয়েটে রিসার্চ করার অভিজ্ঞতা অনেকেরই থাকে না। এটা যারা শিক্ষক, যারা পিএইচডির আপনার সুপারভাইজার হবেন, তারা সাধারণত জানেন যে এরকম না যে আপনার একটা এক্সপেরিয়েন্স থাকতেই হবে, একটা গবেষণাপত্র থাকতেই হবে আপনার। বরং যদি অনেক গবেষণাপত্র থাকে, অনেক ক্ষেত্রে সেটাকে আবার নেগেটিভলি দেখে, যে ধরা যাক আপনার আন্ডার গ্রাজুয়েটেই আপনার 20টা রিসার্চ পেপার আছে। তো তখন এটা হচ্ছে তখনই তারা একটু সাসপিশিয়াস ফিল করে। কারণ হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট করার সময় অনেক চাপ থাকার কথা, আপনার নিজেরই পড়ালেখার, আপনার কোর্সের অনেক প্রেশার থাকার কথা। এই সময়ে গবেষণা কেউ যদি সময় ব্যয় করে, তখন সে খেয়াল করে যে আচ্ছা, তখন ওই প্রফেসর খেয়াল করে যে সেই গবেষণাগুলো আসলেই মানসম্মত কিনা। একটা গবেষণা সে হয়তো করেছে, কিন্তু এমন একটা জায়গায় প্রকাশ করেছে, ধরা যাক সে প্রথম আলোতে তার গবেষণাপত্র প্রকাশ করেছে। প্রথম আলোতে যদি প্রকাশিত হয়, সেটাকে একজন একাডেমিক প্রফেসর সেটাকে খুব ভালোভাবে দেখতেও পারে, নাও দেখতে পারে, এটা পুরোপুরি তার উপরে। সে তখন হয়তো ওই গবেষণাকে আরো খুঁটিয়ে দেখার চেষ্টা করবে, কারণ এটা একাডেমিক কোনো জার্নাল না। যদি কোনো একটা একাডেমিক কোনো একটা সেটিং এ যদি প্রকাশ করা হয়, ধরো একটা কনফারেন্সে প্রকাশ করা হলো, তখন সে দেখবে যে ওই কনফারেন্সটার মান কি রকম। এই কনফারেন্সটা কি নিজেরা কয়েক বন্ধু মিলে আয়োজন করে ফেলেছে? এরকম হতে পারে যে আচ্ছা, কয়েকজন বন্ধু মিলে তারা চিন্তা করলে যে আচ্ছা, আসো আমরা একটা কনফারেন্স বানিয়ে সেখানে আমরা পেপার পাবলিশ করি। কিন্তু সেটাকে আন্তর্জাতিকভাবে তারা গ্রহণ করবেন কিনা, এটা পুরোপুরি প্রফেসরের উপরে। এবং যদি এরকম হয় যে এই যেসব জায়গায় তিনি এসব গবেষণা প্রকাশ করেছেন, সেগুলোর কোনোটাই অনেক পিয়ার রিভিউড না, তখন জিনিসটাকে তারা ভালো চোখে নাও দেখতে পারেন। বরং এর থেকে ভালো যদি আপনার একটা গবেষণার অভিজ্ঞতা থাকে যেটা পিয়ার রিভিউড কোনো একটা জার্নালে প্রকাশিত হয়েছে। তো পিয়ার রিভিউড জার্নালের কথা যেহেতু বললাম, এটা একটা গবেষণা পত্রিকার মতো, যেখানে আপনি গবেষণা যখন সাবমিট করবেন, যে আমি একটা অরিজিনাল রিসার্চ আমি করেছি, করার পরে কিছু মানুষ, যেটাকে বলে এই যে পিয়ার রিভিউয়ের কথা যেটা বলছি, কিছু রিভিউয়ার সেখানে থাকবে যারা ওই ফিল্ডে হয়তো বিশেষজ্ঞ, তারা ওই ফিল্ডে এর আগেও কাজ করেছেন, অনেক অভিজ্ঞ মানুষ। তারা আপনার রিসার্চের কাজটাকে খুঁটিয়ে দেখবে যেটা আসলেই গবেষণার একটা মেধা আছে কিনা, মানে এটার মধ্যে আসলেই কোনো সারবস্তু আছে কিনা, গবেষণা যে আপনি আসলে লিখেছেন, এই মানুষগুলো তখন তারা সেটাকে ভেরিফাই করবে।
তো এমন হতেই পারে যে আপনার গবেষণা তারা বুঝতে পারেনি। এরকম অনেক ক্ষেত্রে বড় বড় যারা রিসার্চার আছে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হয় যে রিভিউয়ার যারা আছে তারা বুঝতে পারেনি, না পেরে তাদের নাকচ করে দিয়েছেন। পরবর্তীতে অন্য একটা জায়গায় গিয়ে হয়তো তিনি সেটাকে প্রকাশ করতে পেরেছেন, সেটা তোলপাড় লাগিয়ে দিয়েছেন। এরকম ঘটনাও হয়েছে। এমনকি কোথায় আইনস্টাইনেরও একটা রিসার্চ পেপার কোথায় রিজেক্টেড হয়েছিল। তো যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আসলে কিছু মানুষ সেটাকে ভেরিফাই করছে কিনা, নাকি আপনি শুধু টাকা দিয়েছেন একটা গবেষণা পত্রিকাকে যে আমার এই গবেষণাটাকে আপনি প্রকাশ করে দিন। এরকম গবেষণাপত্র কিন্তু অনেক আছে অনলাইনে, যে আমার গবেষণা আছে একটা, আপনি এটাকে প্রকাশ করে দিন। এবং এইসব জায়গায় যদি আপনি প্রকাশ করেন, সেগুলোকে ওই যে প্রফেসর যার কাছে আপনি পিএইচডি করতে চান সেটাকে তারা ভালো চোখে নাও দেখতে পারেন। তারা মনে করতে পারেন যে আচ্ছা, এখানে তো প্রকাশ করেছে, এই জায়গাটা সম্পর্কে আমার ধারণা আছে, এরা হচ্ছে আসলে টাকা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করে, অর্থাৎ এদের নিজস্ব কোনো পিয়ার রিভিউ সিস্টেমটা ভালো না। তার মানে এই গবেষণার উপরে আমি আসলে রাখতে পারছি না, ভরসা রাখতে পারছি না। আবার অনেক গবেষণার ক্ষেত্রে এরকম হচ্ছে প্রিপ্রিন্ট বলে একটা কথা আছে, যে কোভিড এর মধ্যে এটা খুব প্রচলিত হয়েছিল। প্রিপ্রিন্ট যখন বের হয় তখন আসলে সেটা পিয়ার রিভিউড না। তো সেটা হয়তো কোনো একটা জায়গায় কেউ একজন গবেষণা করেছে, করে সেটাকে একটা জায়গায় একটা আর্কাইভের মধ্যে হয়তো সে এটা আপলোড করে দিয়েছে, বলছে যে আমরা একটা গবেষণা চালিয়েছি। তো সাধারণ মানুষ তখন সেটাকে পড়ে দেখার চেষ্টা করবে, বলে আপনারা সবাই পড়ে দেখেন। কিন্তু যখন এরকম হয়, সেটাকেও একজন একজন যে রিসার্চার, যে সুপারভাইজার আপনার, তিনি ওইটাকে দেখে সবসময় ভালো চোখে দেখবেন এরকম কোনো কথা নেই। যে প্রিপ্রিন্টটা তুমি করেছো, তখন তিনি হয়তো এটা পড়ে দেখবেন, সেটার মেধা থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ সেটা সম্পর্কে তিনি একবারে ধূপ করে কোনো কিছু বলে ফেলবেন না, তিনি হয়তো এটাকে পড়ে দেখবেন, কিংবা তার যদি সময় না থাকে তাহলে ওইটার দিকে তিনি নজরও দেবেন না। তো রিসার্চের এক্সপিরিয়েন্স থাকা ভালো, এবং যদি পাবলিকেশন থাকে সেটা ভালো, কিন্তু সেই ভালোটা কোনো একটা সত্যিকার ভালো জায়গায় যদি হয় তাহলে ভালো। এটা হচ্ছে আমার মূল কথাটা আর কি। রিসার্চের এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক নয়। কমিউনিকেশনের কথাটা যেটা বলছিলাম, সেটা সেই জিনিসটা আমাদের বাংলাদেশিরা যারা আমরা আছি তারা অনেক সময় মিস করে যাই। কমিউনিকেশন অনেক জরুরি একটা জিনিস। মানে যদি আমরা উচ্চশিক্ষার কথা চিন্তা করি, এই কমিউনিকেশন দুই রকমের হতে পারে। একটা হচ্ছে সরাসরি প্রফেসরদের সঙ্গে কমিউনিকেশন করা, যে যারা ওখানে রিসার্চটা করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, আপনি দেখলেন যে আচ্ছা কোন কোন ইউনিভার্সিটিতে আপনার জন্য চান্স পাওয়া সহজ হতে পারে। আপনি আপনার যে পড়ালেখার বিষয়বস্তু আছে সেগুলো খেয়াল করে হয়তো দেখলেন যে এই ইউনিভার্সিটিগুলো আমার জন্য সুন্দর টার্গেট। আপনি কিছু টার্গেট সেট করলেন। সাধারণত যেটা হয় যে আমরা আমাদের তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন আমরা অ্যাপ্লাই করি তার জন্য একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় $150 কিংবা $200 মতো, বাংলাদেশি টাকায় 16,000 টাকা বা 15,000 টাকার মতো। তো ফলে আমাদের হয়তো অনেক টাকা থাকবে না যে আমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে 10-12টা ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। সবার পক্ষে সম্ভব হয় না, মানে এত টাকা দিয়ে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা। তো সেজন্য কিছু স্পেসিফিক কিছু নির্দিষ্ট ইউনিভার্সিটি আমরা সাধারণত ওখান থেকে চুজ করি, আমরা পছন্দ করি। সেই জায়গাগুলোতে আমরা হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এই জন্য বেছে বেছে ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হয় প্রথমে। তো সেই সিলেক্ট করার পেছনে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি ইউনিভার্সিটির প্রফেসর, সেই প্রফেসরকে আপনি দেখবেন। সাধারণত এটা বলা হয় যে ইউনিভার্সিটি থেকেও জরুরি হচ্ছে কোন প্রফেসরের আন্ডারে আপনি পিএইচডি করছেন। সুপারভাইজার ইউনিভার্সিটি থেকেও জরুরি। হয়তো একটা বড় ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছেন, কিন্তু সেখানকার যে সুপারভাইজার, তার কাজগুলো আহামরি কোনো কাজ না। তো সেটা যেটা হয় যে বড় ইউনিভার্সিটি হেল্প করে পরবর্তী লাইফে আপনার কোথাও পরিচিতি পাওয়া কিংবা কোনো জায়গায় যাওয়া, এটা হেল্প করে। এটা এরকম না যে ইউনিভার্সিটির নাম হেল্প করে না, ভালো ইউনিভার্সিটি হলে সেটা হেল্প করে। তবে আরো বেশি ভালো হয় যদি যেই প্রফেসরের আন্ডারে বা যেই সুপারভাইজারের আন্ডারে আপনি পিএইচডি করবেন, পিএইচডি সবসময় করতে হয় একজন সুপারভাইজারের আন্ডারে, একজন অথবা একাধিকও থাকতে পারে। সুপারভাইজারের আন্ডারে পিএইচডি করতে হয়। সেই প্রফেসর, তার কাজ যদি অনেক মানুষের কাছে জানাশোনা থাকে, যদি তার কাজ তার একাডেমিক ফিল্ডে যদি বিখ্যাত হয়, সেটা আরো ভালো আসলে। তাহলে ভালো একটা জায়গায় যাওয়া যায়। তো তার সঙ্গে কমিউনিকেট করতে হয়, তাকে ইমেল পাঠাতে হয় যে আমি আপনার গ্রুপে কাজ করতে আগ্রহী। তো আপনি তার গ্রুপে হয়তো কাজ করতে আগ্রহী, তার সঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু কাজ করতে আগ্রহী হলেই যে তিনি আপনাকে নিয়ে নিতে পারবেন ব্যাপারটা এরকম না। তারও সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যখন কেউ এখানে রিসার্চ করে, পিএইচডি করে, সাধারণত সেই টাকাটা, পিএইচডি করার টাকাটা সে নিজে দেয় না সাধারণত। যেটা হয় যে পিএইচডির জন্য একটা ফান্ড থাকে, যেটা ইউনিভার্সিটি থেকেই আপনাকে দেবে। তো নিজের ফান্ডেও পিএইচডি করা সম্ভব, এরকম না যে সম্ভব না। তবে সাধারণত যেটা হয় যে আমরা বাংলাদেশ থেকে যখন যাই, সেই টাকাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না অনেকের ক্ষেত্রেই। তো এই কারণে পিএইচডি অনেক ক্ষেত্রেই ইউনিভার্সিটি থেকে যে ফান্ডটা আপনাকে দেবে সেটা দিয়েই পিএইচডি করা হয়। তো এই ফান্ডটা
প্রফেসরগুলোকে তাদের কাজ হচ্ছে এই ফান্ডগুলোকে নিয়ে আসা, এই ফান্ডগুলো জোগাড় করা, এই টাকাটাকে উপার্জন করতে হয় তাদেরকেও। ফলে সবসময় এরকম না যে একজন প্রফেসরের কাছে টাকা থাকবেই আপনাকে হায়ার করার মতো, আপনাকে যে তিনি কিছু টাকা দেবেন, মানে আপনি তার একটা গবেষণা সহকারী হিসেবে হয়তো কাজ করবেন বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে কাজ করবেন, তখন তিনি আপনাকে কিছু পয়সা দেবেন, সেই পয়সা দিয়ে আপনার জীবন চলবে। তো তার কাছেও সেই পয়সাটা থাকতে হবে প্রফেসরের কাছে। হয়তো প্রফেসর খুব ভালো কাজ করেন, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তার কাছে এখন টাকা নেই। যেরকম আমাদের একজন বাংলাদেশি প্রফেসর ছিলেন যিনি খুব ভালো কাজ করতেন, তার কাজের অসাধারণ অনেক ছিল, কিন্তু তারপরে যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ক্ষমতায় এলো আমেরিকাতে, আসার পরে তার বিষয়গুলোতে হঠাৎ করে তার রিসার্চের ফান্ডিং হঠাৎ করে সে কাট করে দিল। মানে তার কাজ ছিল পরিবেশ বিপর্যয় নিয়ে হয়তো তার কাজ ছিল, কিন্তু ট্রাম্প পরিবেশ বিপর্যয় ব্যাপারটাকে তিনি মানেন না। ফলে তিনি পরিবেশ বিপর্যয় সংক্রান্ত কোনো রিসার্চে তিনি আর ফান্ড দেবেন না, সরকারিভাবে কোনো একটা ফান্ডিং তিনি হয়তো পাচ্ছিলেন, এখন ওই প্রফেসর এখন রিসার্চের ফান্ডটা তিনি পাচ্ছেন না, তার কাছে কোনো ফান্ডই নেই। তো এরকম একটা অবস্থা যখন দাঁড়ায়, তখন তার আর তেমন কিছু করার থাকে না প্রফেসরের। ফলে তার নিজের কাছে টাকা নেই, তিনি কেমন করে আপনাকে নেবেন, তার গ্রুপে আপনি নিতে পারবেন। তো যেটা হয় যে অনেক সময় কোনো প্রফেসর যখন তার কাছে ফান্ড আসার পরে তিনি একটা নোটিশ দেন যে আমি একটা কাজ করতে চাই, যারা আমার আন্ডারে কাজ করতে চাও তারা আমাকে অ্যাপ্লাই করতে পারো। তো এরকম জিনিসগুলো আপনি কোথায় খোঁজ পাবেন যে কাদের কাছে এখন টাকা আছে, কোন কোন প্রফেসর আপনাকে ফান্ড দেবে? তো এই জিনিসটা খোঁজ পাওয়ার কিছু উপায় আছে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলোকে ঘুরোঘুরি করা, তার প্রফেসরের যে ওয়েবসাইট গুলো আছে ইউনিভার্সিটির ভেতরে সেখানে ঘুরোঘুরি করা, ওখানে তারা নোটিশ দিয়ে রাখেন অনেক সময়। আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো একটা পদ্ধতি হচ্ছে যে আপনাদের যেসব বড় ভাইরা আছেন, হয়তো আপনি যেই বিষয়ে পড়ালেখা করছেন, আপনাদের যেসব বড় ভাইরা এর আগে ইউনিভার্সিটিতে গিয়েছেন, ইউএসএ তে গিয়েছেন, তারা সেখানে গিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন সেটার একটু খোঁজ রাখা, এবং খোঁজ রাখার পরে সেই সব ইউনিভার্সিটিতে সেই সব বড় ভাইদের কাছে ইমেল পাঠানো। হয়তো শিক্ষকদেরকে যখন আপনি ইমেল করছেন, তাদের কাছে হয়তো দিনে 100টা ইমেল চলে আসছে, 200টা ইমেল চলে আসছে, তারা যে আপনার ইমেল পড়বেই, আপনার ইমেলের উত্তর দেবেই, সেটার কোনো গ্যারান্টি নেই, কোনোভাবেই গ্যারান্টি দেওয়া যায় না, এবং ধরে নেওয়া যেতে পারে যে সে হয়তো উত্তর আপনাকে দেবে না। এটাও আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এরকম করা যাবে না যে আপনি যেহেতু দিয়েছেন তিনি আপনার উত্তর দিতে বাধ্য, এরকম কোনো চিন্তা করার কোনো কারণই নেই, কোনো অবকাশই সেখানে নেই। একটু আমি মাঝখানে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আসলে আমি এক নাগারে কথা বলে যাচ্ছি। জি ভাইয়া, শোনা যাচ্ছে, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, যে যখন আপনি পিএইচডি করছেন সেই সময় আপনার যে কমিউনিকেশনের যে কথাগুলো আমি বলছিলাম আসলে, তো সেই ইউনিভার্সিটি যেখানে আপনি যাবেন সেখানে কোনো বাংলাদেশি কমিউনিটি আগে থেকে আছে কিনা, এটা যদি থাকে, আগে থেকেই হয়তো কিছু মানুষ এখানে আছে, আপনার ডিপার্টমেন্টের কয়েকজন মানুষ সেখানে আগে আছেন, তাদের সাথে আগে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। প্রফেসরদের কাছে অনেক ইমেল এসে বসে থাকে, তিনি হয়তো আপনার ইমেলের উত্তর দেবেনই না। আমাদের সময় একটা কথা ছিল যে আমরা চিন্তা করতাম প্রতি 20 জনে একজন উত্তর দেবেন, যে 20 জনের কাছে যদি আমি ইমেল করি সেখান থেকে হয়তো একজন উত্তর দেবেন, এরকমও হতে পারে ঘটনাটা। তো সেটা আমার ক্ষেত্রে হয়নি, আমি খুব লাকি ছিলাম, বা আপনার ক্ষেত্রে হয়তো আরো কমই হতে পারে যে আপনি 4 জনের থেকে একজনের কাছ থেকে উত্তর পেলেন। অনেকে হয়তো উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দেবেন যে দুঃখিত, আমার এখন ফান্ড নেই, আমি এখন কাউকে নিতে পারছি না। অনেকে সেটা জানাবেনও না, যারা জানাবেন না বুঝতে হবে যে তাদের কাছে ফান্ড নেই। আর হয়তো 1 জন 2 জন আপনার কাজ শুনে বা আপনার কথা শুনে তারা একটু আগ্রহী হবেন যে আচ্ছা, তার মানে তোমার এই বিষয়টাকে আগ্রহ আছে, ঠিক আছে, তাহলে তুমি বলো যে তুমি কি করতে চাও। বা তিনি হয়তো তারপরে আপনাদেরকে আগ্রহ দেখালেন, আপনার একটা ইন্টারভিউ হয়তো তিনি নিতে চাইতে পারেন, যে আচ্ছা তাহলে চলো একদিন আমরা জুমে বসি, তোমার কাজ সম্পর্কে আমাকে একটু বলো। হয়তো তিনি একটা ছোট্ট ইন্টারভিউ আপনার নিলেন, যে আপনার আসলেই যে বিষয়টাতে আপনি কাজ করতে চান এই বিষয়ে আপনার আসলে আগে থেকে কোনো অভিজ্ঞতা আছে কিনা, আপনার জ্ঞান আছে কিনা, হয়তো তিনি যে বেসিক গুলো জিনিস চাচ্ছেন সেই বেসিক গুলো আপনার আছে কিনা, তিনি একটা ইন্টারভিউ নিয়ে আপনার কাছ থেকে সেই জিনিসটা জানতে চাইতে পারেন। তো সেটা একটা পরের ধাপ আর কি। তো যেটা কথা আমি বলছিলাম যে কমিউনিকেশন, তার আরেকটা পার্ট হচ্ছে যে আপনি কিভাবে জানবেন যে কোন প্রফেসরের কাছে টাকা আছে বা কোন প্রফেসর আপনাকে ফান্ড দিতে পারেন, সেটা জানার জন্য সেই বাংলাদেশি কমিউনিটির কাছে যাওয়াটা একটা ভালো বুদ্ধি আর কি। যে বাংলাদেশি ওখানে আগে থেকেই কেউ আছেন কিনা, তাদের কাছে আপনি ইমেল করেন, করে বলেন যে ভাইয়া বা আপু, আমি আপনার হয়তো ডিপার্টমেন্টের জুনিয়র বা একই ডিপার্টমেন্টে আমি পড়ছি, যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন যে আপনার ইউনিভার্সিটিতে কোন কোন প্রফেসরের কাছে এখন ফান্ড আছে, এটা যদি একটু জানাতে পারেন। তো সাধারণত যেটা হয় যে বাংলাদেশিরা এক্ষেত্রে যারা দূরে আছেন তারা নিজেরাও সাধারণত হেল্প পেয়ে এসেছেন।
ফলে তারা হেল্প করার চেষ্টা করেন। এই জিনিসটা একটা ভালো কালচার আমাদের মধ্যে আছে, যে যারা আগে থেকে ওখানে আছেন তারা চেষ্টা করেন যে যারা নতুন আসতে চায় তাদেরকে যতখানি সম্ভব নিজের পক্ষ থেকে হেল্প করা। তো ওই কাজটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি ওখান থেকে, আমার বন্ধুরা আগে ওখানে ছিল, যে ইউনিভার্সিটিতে আমি ছিলাম, ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা, তো সেখানে আগে থেকে আমার বন্ধু সাবি উমর, আমার আরো সিনিয়র ফ্রেন্ড ওখানে ছিলেন, তো তাদের কাছে, সিনিয়র বড় ভাই ওখানে ছিলেন, তো তাদের কাছে আমি ইমেল করেছিলাম, তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, আমি জেনেছি যে কাদের কাছে ফান্ড আছে কাদের কাছে ফান্ড নেই। তো ওই সময়টায় লাকিলি ইউনিভার্সিটি একটা বড় গ্র্যান্ট পেয়েছিল, ইউনিভার্সিটিতে একটা গ্র্যান্ট পেয়েছিল সরকারের কাছ থেকে, পেয়ে সেটা রিসার্চারদের মধ্যে, প্রফেসরদের মধ্যে ভাগ করে দিতে পেরেছিল, ফলে তারা সবাই সেখান থেকে ছাত্রছাত্রীদেরকে আবার ফান্ড দিতে পেরেছিল। তো এই যে ফান্ড পাওয়া, এটা যেরকম যারা টিচার আছেন, যারা প্রফেসর আছেন, তারা ফান্ড জোগাড় করে আনেন। আরেকটা উপায় হচ্ছে যে যখন ইউনিভার্সিটিতে কোনো একজন প্রফেসর নতুন জয়েন করে, কেউ একজন অ্যাসিস্ট্যান্ট, যখন কোনো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেখানে জয়েন করার সময় ইউনিভার্সিটি তখন তাকে কিছু পয়সা দেয়, যে আচ্ছা আপনাকে একটা ফান্ড দেওয়া হলো, আপনি সেখানে 3 জন থেকে 4 জন হয়তো স্টুডেন্ট আপনি নিতে পারবেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে যখন কেউ নতুন জয়েন করে, কোনো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার ওখানে জয়েন করার পরে তাকে বলা হয় সে হচ্ছে টেনিউর ট্র্যাকে আছে। টেনিউর ট্র্যাক, তো এটা একটা শব্দ, এখানে প্রচলিত একটা শব্দ। সে যখন টেনিউর হয়ে যায় 5 বছর পরে, তাকে মানে ইউনিভার্সিটি থেকে তাকে দেখে যে আচ্ছা আপনি টেনিউর ট্র্যাকে ছিলেন, আপনি আসলেই এই ইউনিভার্সিটিতে একজন অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার যোগ্য কিনা। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করার পরে তাকে দেখে যে তার কতটুকু কাজ ছিল, তাকে যে ফান্ড দেওয়া হয়েছিল সেই ফান্ডের আন্ডারে কতজন পিএইচডি স্টুডেন্ট তিনি বের করতে পেরেছেন, কতটা রিসার্চ পেপার তিনি বের করেছেন। তখন ওই প্রফেসরকে, ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করেছিল, তার যদি কাজটা সবকিছু বেশ সন্তোষজনক হয়, তখন তাকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তারা উন্নীত করে এবং তার চাকরিটা তখন পার্মানেন্ট হয়। এর আগ পর্যন্ত ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরিটা পার্মানেন্ট থাকে না, তিনি একটা ভয়ের মধ্যে থাকেন সবসময়, যে আচ্ছা আমাকে রিসার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো এরকম টেনিউর ট্র্যাকে যারা নতুন জয়েন করছেন, তাদের কাছে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, জেনে থাকবেন যে তাদের কাছে কোনো একটা ফান্ড আছে, সাধারণত তাদের কাছে ফান্ড থাকে। এবং সেই সঙ্গে যেটা হয়, আমরা জানি যে টেনিউর ট্র্যাকে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকেন, তাদের কাছে যদি আপনি পিএইচডি করতে যান, তখন জীবনটা একটু কঠিন হয়ে যায়। কঠিন এই অর্থে যে তারা সবসময় প্রেসারে থাকেন নিজেদের, যে তাদেরকে কন্টিনিউয়াস পাবলিকেশন করতে হবে, ফলে আপনাকে তারা কন্টিনিউয়াস প্রেসারের মধ্যে রাখবেন। এটা একদিক থেকে ভালো দিক, যে তখন আপনার অনেক রিসার্চ বের হবে। আর একদিক থেকে খারাপ দিক, যে যেহেতু তিনি একদম নতুন, তিনি হয়তো আপনাকে একদম গাইড করতে ঠিক মতো হয়তো পারবেন না শুরুর দিকে। সো সব দিকেই প্লাস মাইনাস আসলে আছে, যে একজন অভিজ্ঞ যদি সুপারভাইজারের কাছে আপনি যান, এমন হতে পারে যে তার আন্ডারে অনেক মানুষ কাজ করে, ফলে আপনাকে সে দেখভাল করার সময় পাবে না, আপনাকে ডিরেকশন দেওয়ার সময় পাবে না। আর যদি নতুন কারো কাছে যান, তখন হচ্ছে তিনি সবসময় আপনাকে দৌড়ের উপরে রাখবেন, ফলে আপনার হয়তো পাবলিকেশন অনেক বেশি হবে তখন, কিন্তু ডিরেকশনটা কোন দিকে আপনি যাবেন সেটা সম্পর্কে ওই প্রফেসর নিজেই ওয়াকিবহাল নাও হতে পারেন। তো এগুলো হলো কিছু প্লাস মাইনাস ব্যাপার ওখানে থাকে আর কি। তো রিসার্চের এই যে রিসার্চের ভেতরে ঢোকার, এখন পর্যন্ত আমি কি করে রিসার্চের ভেতরে ঢোকা যায় সেটা সম্পর্কে বলছিলাম। তো একবার যখন আপনি রিসার্চের ভেতরে এখন ঢুকে গেলেন, সেই পর্যায়ের কথা একটু ছোট্ট করে বলি। আমি যখন ওখানে পৌঁছে গেলাম, যখন আমেরিকাতে আমি পৌঁছালাম, আচ্ছা, তখন সেই জায়গায় গিয়ে আমার কি অভিজ্ঞতা হলো। আমেরিকায় এখন পৌঁছে গেলাম, সেখানে যাওয়ার পরে ওই জায়গাটায় বাংলাদেশি অনেকে ছিলেন। আসলে আমি খুব লাকি যে প্রায় 100 জনের মতো ওখানে বাংলাদেশি স্টুডেন্টই ছিলেন। তো সেখানে তারা অনেকদিন ধরে আছেন, তাদের সেখানকার অভিজ্ঞতা ছিল, তারা জানেন যে কোথায় গিয়ে উঠতে হয়, কোন জায়গায় গিয়ে আপনি উঠবেন, ওখানে গিয়ে কোথায় গিয়ে আপনি বাজার করবেন, ওই সমাজটা কিরকম, পরিবেশটা কিরকম, সেটা সম্পর্কে আমাকে তারা আগে থেকে একটা ধারণা দিতে পেরেছিলেন। তো এটা আমার জন্য খুব সৌভাগ্যকর, মানে সৌভাগ্যের ব্যাপার ছিল যে আমরা ওখানে গিয়ে খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি, খুব পরিচিত অনেক মানুষজন ওখানে ছিল। তো এটা একটা ব্যাপার, যে ওই ওখানে কিরকম কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি। আর আরেকটা ব্যাপার এখানে বলি, যে আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে বাংলাদেশি কমিউনিটিকে সবসময় রিচ করার চেষ্টা করবেন। তাদের কাছে দেখবেন যে সাধারণত ওখানে হয়তো বিএসএ জাতীয় কোনো একটা সংগঠন থাকতে পারে, যেরকম আমাদের ছিল বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনগুলো আসলে খুব সহায়তা করে ওরা, কারণ সহায়তা করার যেটা হয়েছে যে এটা একটা কালচারের মতো। কারণ আমি যখন ওখানে গিয়েছি, আমি অনেক সাহায্য পেয়েছি, ফলে আমার কাছে যখন কেউ ওখানে আসতে চায়, মানে ওই জায়গাটা আমি যখন ছিলাম, আমি নিজেও একসময় বিএসএ প্রেসিডেন্ট ছিলাম, তো যারা আসতে চেয়েছে তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা, এসে কোথায় তারা উঠবে, তাদের জন্য একটা বাড়ি ঠিক করে দেওয়া, এই জিনিসগুলো না আমি নিজে অনেক হেল্প পেয়েছি। ফলে আমার কাছে যখন কেউ হেল্প চেয়েছে, আমি চেষ্টা করেছি প্রাণপণে হেল্প করার, এবং এই কালচারটা জারি আছে সারা
আমেরিকাতে এটা জারি আছে, আপনি যেখানে যাবেন সেখানে যদি বাংলাদেশি কেউ থাকে তারা ওখানে হেল্প করার চেষ্টা করে, যদি বাংলাদেশি না থাকে তাহলেও সমস্যা নেই, ওখানে ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে ডিপার্টমেন্টটা থাকে সেই ডিপার্টমেন্ট আপনাকে হেল্প করবে, ওরা ওরা বলে দেবে যে আচ্ছা আমাদের একটা ভলান্টিয়ারি সার্ভিস আছে যারা আপনাকে এরকম জায়গায় গিয়ে নিয়ে যেতে পারে। তো এই এই জায়গাগুলো ওখানে থাকবে। তারপরে যখন আপনি রিসার্চের মধ্যে ঢুকবেন সেখানেও অনেক কিছু, যখন প্রফেসরের সঙ্গে আপনার একটা বন্ডিং তৈরি হবে, এবং একটু আগে যে রিসার্চের কথাগুলো আমি বলছিলাম সেই জিনিসগুলো এখানেও সত্যি। তো রিসার্চ করতে গিয়ে একজন প্রফেসরের সঙ্গে যখন আপনার কমিউনিকেশনটা হবে, যোগাযোগ হবে, এটা খুব দারুণ একটা অভিজ্ঞতা আসলে। সুপারভাইজারের সঙ্গে সরাসরি কাজ করার, পিএইচডির যে অভিজ্ঞতা, এটা অনেকটা আমার মনে হয়েছে যে সেই পুরনো দিনের যে গুরু শিষ্যের যে ব্যাপারটা ছিল এখানে অনেকটা সেই রকম একটা ব্যাপার, যে সরাসরি গুরুর কাছ থেকে আপনি শিখতে পারছেন, তার সান্নিধ্যে থাকা, তার কাছে থেকে, তার কাছ থেকে শেখা। তো আপনি অনেক সময় ঝাড়ি খাবেন, এটা খুব কমন একটা ব্যাপার। পিএইচডি প্রফেসর আপনাকে যা বোঝানোর চেষ্টা করছেন আপনি একবারে বুঝে ফেলবেন এরকম নিশ্চয়তা কখনোই নেই। সো ঝাড়ি খেতে পারেন, আমি ঝাড়ি খেয়েছি, এবং এগুলো আসলে ভালো, মানে খেতে খেতে শেখা, পুরো শেখাটাই হচ্ছে আসল ব্যাপার। তো শেষ পর্যন্ত যেগুলো শিখেছি সেগুলো আসলে খুব চমৎকার। যেরকম অনেকগুলো কথা, আমার প্রফেসর একজন বাংলাদেশি ছিলেন, ডক্টর মোহাম্মদ আলী, তিনি এখন ফুল প্রফেসর ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে, এবং সেই সঙ্গে তিনি আমেরিকার সবচেয়ে বড় যে ফান্ডিং যারা দেয় তাদের মধ্যে একটা হচ্ছে এনএসএফ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। তো তাদের একটা তিনি অ্যাপ্রুভার হিসেবে সেখানে কাজ করছেন। তো যাই হোক, তো প্রফেসর আলী যখন আমাকে যখন তিনি নিয়েছেন, তিনি আমাকে অনেক গাইড করার চেষ্টা করেছেন। আমি আসলে খুব কৃতজ্ঞ যে তার মতো একজন অসাধারণ সুপারভাইজার, একজন মেন্টরকে আমি পেয়েছিলাম। তো এটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। তো আমার মনে হচ্ছে অনেকগুলো ঝাড়ি আমি তার কাছ থেকে খেয়েছি, যেগুলো আমার মনে হয় সারা জীবন গেঁথে গেছে, এগুলো আমি সবসময় কৃতজ্ঞ। এগুলো খুব ভালো একটা ব্যাপার ছিল, যে আমি হয়তো বললাম যে স্যার আমি একটা কাজ করেছি, এই কাজটা আগের যে রিসার্চারটা যে কাজটা করেছে তার থেকে বেশ ভালো, সঙ্গে সঙ্গে ঝাড়ি। বেশ ভালো শব্দটা কি ধরনের শব্দ? এটা কোনো সায়েন্টিফিক শব্দ না। তুমি যখন বলবে যে একটা জিনিস আগে থেকে ভালো, তোমাকে বলতে হবে এটা কত পার্সেন্ট ভালো, বা কোন জায়গায় স্পেসিফিক্যালি বলো যে আচ্ছা আমি যে অ্যান্টেনা রিসার্চ করেছিলাম, আগেকার জন যতটুকু গেইন পেয়েছিল তার থেকে আমার গেইনটা 60% বেশি। আগেকার গেইন ছিল হয়তো 3, আমার গেইনটা হয়তো এখন 4.5 বা এরকম কিছু একটা। মানে এই যে জিনিসটাকে একটু সুন্দর করে ডিফাইন করা, একদম নির্দিষ্ট করে বলা, এই জিনিসগুলো আমি তার কাছ থেকে শিখেছি, যে এটা খুব জরুরি। গবেষণা করতে গেলে এটা খুব লাগে। এবং প্রথমে যে জিনিসটা আমি শিখেছিলাম, যে আমি যখন একটা কাজ করতে যাচ্ছি, একেবারে রিইনভেন্টিং দ্য হুইল যেন আমি না করি। আমি যেন আগেকার যে মানুষজন যে কাজটা করেছেন, আমি যেন সরাসরি একই কাজ আবার নতুন করে আবিষ্কার না করি। অন্তত আমার যেন জানা থাকে যে এই কাজটা আগে হয়েছিল। আমি কাজটা রেপ্লিকেট করতে পারি, কিন্তু আমার জেনে রেপ্লিকেট করতে হবে। আচ্ছা আগে একটা মানুষ কাজ করেছেন, আমি সেই কাজটা রেপ্লিকেট করে দেখাচ্ছি যে আচ্ছা তার কাজটা ভ্যালিড ছিল, এটা হতে পারে। অথবা আগে একজন মানুষ কাজ করেছেন, আমি সেই কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার যেন জানা থাকে যে আগেকার মানুষ কি কাজ করেছেন। যেরকম আমি অনেক সময় আমি যেহেতু এখন ফেসবুকে কিছুটা পরিচিতি আছে, আমার কাছে আমি মেসেজ পাই, সেখানে আসে যে স্যার আমি একটা নতুন সূত্র আবিষ্কার করছি গণিতের, এই হচ্ছে গণিতের সূত্রটা। কিন্তু যেটা অধিকাংশ ক্ষেত্রে মিসিং থাকে, হয়তো এই জিনিসটা আগে আবিষ্কার হয়ে গেছে, আগে মানুষজন দেখেছে, কিন্তু তিনি যে এই খাটনিটা করলেন, তার আগে একটা খাটনি করা দরকার ছিল যে আগেকার মানুষ কি কি কাজ করেছেন। ফলে আপনি যখন রিসার্চ করতে যাবেন, ধরে রাখতে পারেন যে শুরুর দিকে আপনার মূল কাজটা হবে যে আগেকার মানুষ কি করেছে সেই জিনিসগুলোকে রিভিউ করা আর কি। সেই কাজটাকে আপনাকে শিখতেই হবে, সেটা আপনি করবেন। তারপরে আপনাকে শিখতে হবে কি করে জিনিসটাকে লিখতে হয়, একাডেমিক ভাবে কিভাবে লিখতে হয়। একাডেমিক ভাষা আছে একটা, আপনি যে কোনো শব্দ ওখানে লিখতে পারেন না। যেরকম আমি শুরুর দিকে হয়তো লিখতাম যে উই হ্যাভ সিন দ্যাট, এটা বললে স্যার কি বুঝেন, আমরা দেখেছি, এই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের কথা। আমরা যখন একাডেমিক ভাবে দেখবো জিনিসগুলোকে, আমরা তখন আমাদের আরো ভালো করে দেখতে হবে যে আমরা কি কি জিনিস এক্সপ্লোর করেছি, আমরা কি কি জিনিস স্টাডি করেছি। এই ধরনের কিছু শব্দ আছে, একাডেমিক শব্দ, সেই শব্দগুলোকে প্রয়োগ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানাশোনার ব্যাপার আছে, এবং সেটাকে ঠিক মতো কিভাবে গুছিয়ে লিখতে হয়, সেই স্ট্রাকচারটা কিরকম, সেই জিনিসটাও শেখার অনেক ব্যাপার আছে। তো এটা ছিল আমার মোটামুটি মোটা দাগে আমার অভিজ্ঞতাটা। শেষ পর্যন্ত 2016-তে গিয়ে আমি আমার পিএইচডি সম্পন্ন করি। আর তারপরে আমি যেখানে এখন জয়েন করেছি সেখানে আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এখনো আমার রিসার্চের থেকে আমি দূরে সরে যেতে পারিনি, আমার এখনো কাজের মধ্যে রিসার্চের একটা বড় অংশ রয়ে গেছে। আমি এখন আছি বস্টন সায়েন্টিফিক কর্পোরেশনে, যেটা একটা গ্লোবালি একটা মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে ওরা যেটা করে, আমি যে ডিভিশনে কাজ করি সেটা হচ্ছে নিউরোমডুলেশন ডিভাইস। কারোর যদি অনেক ক্রনিক পেইন থাকে, হয়তো অনেক দিন ধরে কারোর শরীর প্রচন্ড ব্যথা, তো তখন একটা ডিভাইস আমরা তৈরি করি যেটার কাজ হচ্ছে যে শরীরের ভেতরে বসিয়ে দেওয়া হয়, অনেকটা পেস মেকারের মতো। সেই ডিভাইসটা যদি শরীরের ভেতরে বসিয়ে দেওয়া হয়, তখন সেখান থেকে একটা পালস শরীরের মধ্যে গিয়ে স্পাইনাল কর্ডে, মানে হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভেতরে গিয়ে সে ব্যথার অনুভূতিটাকে নাম করে দেয়, ব্যথার অনুভূতিটাকে ভ্যানিশ করে দেয়। হয়তো আমরা এই জিনিসগুলো নিয়ে, এই ধরনের খুবই আধুনিক ডিভাইস আর কি এগুলো। তো এই মেডিকেল ডিভাইস আমরা এখানে ম্যানুফ্যাকচার করি, আর আমার কাজ হচ্ছে সেখানে মেডিকেল ডিভাইসের
যদি কারো শরীরের ভেতরে থাকে, তখন তাকে যখন কোনো রকম এমআরআই স্ক্যান কিংবা পিটি স্ক্যান এরকম যখন কোনো একটা ইমেজিং সেন্টারে তখন নিয়ে যাওয়া হয়, তখন একটা সেফটির ব্যাপার থাকে। কারণ যাদের শরীরের ভেতরে পেসমেকার জাতীয় জিনিস থাকে, তারা যদি এমআরআই করতে যায়, সাধারণত এমআরআই করতে মানাই করে দেয়। কারণ হচ্ছে এমআরআই যদি করতে যায়, পেসমেকার থাকলে এমআরআইটা যে হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে ওই ডিভাইসের ভেতরে প্রচন্ড উত্তাপ তৈরি হয়, ডিভাইসটা এরকম করে নড়তে থাকে, অনেক রকমের সেখানে ইন্টারাকশন হয়। এই ইন্টারাকশন গুলো হওয়ার ফলে পেশেন্টের সেফটির একটা ব্যাপার থাকে। তো আমার কাজ হচ্ছে ওই সেফটি গুলো অ্যাসেস করা, আরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সি যে ওয়েভটা থাকে এমআরআই এর ভেতরে, সেটা কি করে আমাদের ডিভাইসটাকে এফেক্ট করে, সেটা আমার পেশেন্টের শরীরে থাকলে সেই পেশেন্ট কিভাবে এফেক্টেড হয়, সেই জিনিসগুলোকে আমরা রিসার্চ করি। সেখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে কতটুকু এনার্জি গেলে তারা সেফ ফিল করবে। তো এটা হচ্ছে আমার কাজের একটা অংশ আর কি। যাই হোক, আমি একটু করে বলার চেষ্টা করলাম এই 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 জিনিসগুলো নিয়ে এখন আমার রিসার্চ চলছে আর কি। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি এক নাগারে। আমার মনে হয় যে এখন আমি একটু প্রশ্ন নিতে পারি দর্শকদের। আপনারা আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সের মধ্যে করতে পারেন। আমি দেখছি যে কিছু কিছু প্রশ্ন এখানে এসেছে। আচ্ছা, একজন লিখেছে যে সাবজেক্ট চেঞ্জ করা কতটুকু কমপ্লিকেটেড হতে পারে। সাবজেক্ট চেঞ্জ করা কমপ্লিকেটেড হতে পারে যদি সেটা আপনার সাবজেক্টের সঙ্গে একেবারেই মিল না থাকে। তখন আপনি যে সাবজেক্টে পড়ালেখা করতে যাচ্ছেন, আপনাকে দেখাতে হবে যে আপনার সেই সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আছে, এইটা আপনাকে প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য যেটা করতে হয় যে আপনার আগেকার কোনো হয়তো, যদি যেরকম সাবজেক্ট জিআরই একটা ভালো জিনিস, হয়তো আপনি পড়ালেখা করেছেন ম্যাথমেটিক্স এর উপরে, কিন্তু আপনি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতে চান, এটা করা সম্ভব, এটা খুব সহজ একটা ব্যাপার, এটা প্রায় অনেকেই করে। তখন আপনি যদি কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট জিআরই দেন, তখন এটা আপনার জন্য প্রমাণ করা খুব সহজ হয়ে যায় যে আচ্ছা, আপনার আগে থেকেই কম্পিউটার সায়েন্স সম্পর্কে ধারণা আছে, আপনি প্রমাণ করে দিলেন। অথবা এমন হতে পারে যে আপনি আপনার যে রিকমেন্ডেশন গুলো আছে, সেই রিকমেন্ডেশনের মধ্যে কেউ বললো যে যদিও সে এই সাবজেক্টে পাশ করেছে, সে আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক কিছু জানে, আপনি তাকে নির্ভরতায় আপনি নির্ভয় তাকে নিতে পারেন আপনার ডিপার্টমেন্টে। এটা যেরকম প্রমাণ করার একটা উপায় হতে পারে। তারপরে অর্থাৎ আপনাকে কোনো না কোনো ভাবে দেখাতে হবে যে আপনি সেই জিনিসগুলো কিছুটা জানেন। আরেকটা উপায় হতে পারে যে যদি সেই প্রফেসর আপনার পরিচিত থাকে, তাকে আপনি জানালেন যে আপনার এই বিষয়টা নিয়ে প্রচন্ড আগ্রহ, আপনার এটা নিয়ে অনেক কাজ করার ইচ্ছা, তিনি হয়তো তখন আপনাকে কোনোভাবে নিয়েও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আন্ডার গ্রাজুয়েটে হয়তো কিছু জিনিস আপনার আগে ছিল না, যেরকম আমরা নিজের স্ত্রীর কথা বলতে পারি। ও পাশ করেছে বুয়েটে আর্কিটেকচার থেকে, তারপরে যখন মাস্টার্স করেছে, ও মাস্টার্স করেছে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো এটা তো একদম একই জিনিস না, কিন্তু কিছু কিছু মিল ছিল ওদের কাজের মধ্যে। ফলে ওকে যেটা করতে হয়েছে, ওকে বেশ প্রথম একটা দুইটা সেমিস্টার আন্ডার গ্রাজুয়েট লেভেলের কিছু কোর্স নিয়ে, ওদের সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কিছু কোর্স নিয়ে ওকে দেখাতে হয়েছে যে আমার এই প্রিরিকুইজিট কোর্স গুলো আছে। ফলে ওকে প্রমাণ করতে পেরেছে যে আমার এই জিনিসগুলো সম্পর্কে আমার এখন ধারণা আছে। তো ওর অ্যাডমিশনটা ছিল কন্ডিশনাল অ্যাডমিশন, যে তুমি আগে আন্ডার গ্রাজুয়েটের ওই জিনিসগুলো ভালো রেজাল্ট নিয়ে পাশ করে দেখাবে যে তুমি এই জিনিসগুলো সম্পর্কে জানো, তাহলে তুমি গ্রাজুয়েশনে করতে পারবে, তখন তুমি অ্যাপ্লিকেশনে তুমি তখন ভর্তি হতে পারবে। এবং সেই ক্ষেত্রে যেটা করা হয় যে প্রথম দিকে যে সময়টাতে সে নিজের আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে, সেই সময় তাকে ফান্ডটা দেওয়া হয় না। ফান্ড দেওয়া হয় যখন সে গ্রাজুয়েশন স্টাডি শুরু করলো, যখন রিসার্চ শুরু করলো, তখন তাকে ফান্ডটা দেওয়া হয়। আচ্ছা, একজন লিখেছে যে ইজ রিসার্চ পেপার ম্যান্ডেটরি ফর অল ডিপার্টমেন্ট স্টুডেন্ট? না, এটা ম্যান্ডেটরি না। আমি আগে বলেছি আমার রিসার্চ পেপার ছিল না, এটা ম্যান্ডেটরি না। যদি থাকে তাহলে ভালো একটা জায়গায় থাকলে সেটা বেশি ভালো আর কি। একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট রিসার্চ হিসেবে, আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট যারা স্টুডেন্ট আছেন তারা রিসার্চ কিভাবে শুরু করতে পারে? তো তাদের একটা ভালো উপায় হচ্ছে যে তাদের প্রফেসর যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, এটা সম্পর্কিত খোঁজ খবর রাখা, যে কোন কোন প্রফেসর রিসার্চে আগ্রহী, তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, তাদের কাছে গিয়ে নিজেদের অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষক ছাত্রদেরকে হয়তো খুঁজে নেবেন না, ছাত্রদেরকে এখন শিক্ষকদের কাছে গিয়ে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। ভালো উপায় হচ্ছে যে আরেকটা বন্ধুর সঙ্গে গিয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, যাদের সঙ্গে মিলে আপনি কাজ করতে চান। তো এটা একটা উপায় হতে পারে। একজন লিখেছেন ইউনিভার্সিটি অফ ঢাকাতে তিনি পড়েন। Our university admission is attracted online examinations. Online examinations, you know that we don't have reliable software for online examination. Could this be a barrier to higher education? আচ্ছা, তিনি জিজ্ঞেস করেছেন যে এখন আমাদের অনেক পরীক্ষা অনলাইনে হয়, সেটা হায়ার এডুকেশনের জন্য কোনো সমস্যা হবে কিনা? না, সেটার সাথে হায়ার এডুকেশনের কোনো সমস্যা নেই। আপনি যখন এক্সামিনেশন দিচ্ছেন অনলাইনে, যখন পরীক্ষা আপনি দিচ্ছেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যেন টেকনিক্যাল ডিফিকাল্টি গুলো আপনি আপনার মতো করে যেভাবেই হোক সেখান থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আর কি। আচ্ছা, এখানে
আচ্ছা, আমার ইমেইলের অ্যাকাউন্টের কথা একজন জানতে চেয়েছেন। আমি আমার ইমেল অ্যাকাউন্ট এখানে তাহলে আমি দিয়ে দেবো। হয়তো আপনারা যারা আছেন তারা যদি এই যে রাইট টু পিস এর সঙ্গে যদি যুক্ত থাকেন, আমি ওদেরকে তাহলে ইমেলটা দিয়ে দেবো, ওরা আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবে। স্কলারশিপ বা ফিনান্সিয়াল সাপোর্ট পেতে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে? আচ্ছা, আহ, এটা একটা ভালো প্রশ্ন আসলে, যে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো সেটার জন্য আমার মনে হয় যে সবচেয়ে ভালো উপায় হলো, যেই বিশ্ববিদ্যালয়ে আপনি যেতে চাচ্ছেন, সেখানে যদি কোনো বড় ভাই ওখানে কাজ করে থাকেন আপনার সাবজেক্ট বিষয়ে, তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে তারপরে অ্যাপ্রোচ করা, তাদের কাছ থেকে তাদের লেটার বা তাদের যে যারা যখন ইমেল করেছেন সেই ইমেলের স্যাম্পল কালেক্ট করে তারপরে এই করাটা ভালো। আচ্ছা, আরেকটা জিনিসের কথা আমি ওখানে বলতে ভুলে গেছি, যেটা এসওপি বা এসওপি বলে যেটাকে। তো স্টেটমেন্ট অফ পারপাস, এটা একটা জরুরি জিনিস, যেটা অনেক ইউনিভার্সিটিতে চায় আসলে। আপনাকে একটা লেটার লিখতে হবে যে আপনি ইউনিভার্সিটিতে ওখানে যেতে চান, আপনার কতটুকু আগ্রহ সেখানে আছে এটা প্রকাশ করার, যে আমি ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী, এটা নিয়ে আমি অনেক কাজ করেছি বা এটা সম্পর্কে আমি অনেক জেনেছি। আমি জানি যে আপনি যে প্রফেসরের কাছে এটা বলছেন, যে সেই প্রফেসর কাজ সম্পর্কে আমি এটা জানি। ফলে আপনাকে দেখাতে হবে যে আপনি কেন ওখানে পড়তে চান, সেই জিনিসটাকে আপনাকে আপনার মতো করে ব্যাখ্যা করতে হবে। তো এই একটা লেটার এসওপি এখানে আসলে খুব জরুরি, যেটা আমি তখন মিস করে গেছি আসলে। আচ্ছা, আরো দেখতে পাচ্ছি যে পিএইচডি না করে যদি মাস্টার্স করতে চাই, সেক্ষেত্রে স্কলারশিপের সুযোগটা কিরকম আর প্রসেস কি? তো সাধারণত বলা হয় যে মাস্টার্সে ফান্ডিং পাওয়ার চান্স একটু কম থাকে, বা ফান্ডিং পেলেও সেটার পরিমাণটা কম থাকে। তো এটা কোনো ব্যাপার না আসলে, যে আপনাকে সাহস রাখতে হবে। টাকা পয়সা নিয়ে যেটা হয়, যেরকম ইন্ডিয়ার যারা ছাত্রছাত্রী আছে, আমি প্রায় দেখি যে ইন্ডিয়া থেকে যারা আসে তারা অনেক সময় প্রায় জিরো ফান্ডিং এ চলে আসে, মানে একদম কোন রকম একটা দেশ থেকে একটা লোন নিয়ে, যে প্রথম কয়েকটা সেমিস্টারের টাকা কোন রকম জোগাড় করে সেই লোনটা নিয়ে এখানে চলে আসে। বাংলাদেশেও এখন শিক্ষা লোন পাওয়া যায়। তো তারা যেটা করে, এখানে আসার পরে ইউনিভার্সিটি থেকে আসলে কাজ পাওয়া যায়। আপনি যখন এখানে আসবেন, সেই ভিসাটাকে বলে F1 ভিসা। F1 ভিসা থাকলে আপনি কোনো কাজ আসলে করতে পারবেন না ইউনিভার্সিটির বাইরে। আপনি শুধুমাত্র ইউনিভার্সিটির ভিতরে কাজ করতে পারবেন। তো ইউনিভার্সিটির ভেতরে লাইব্রেরিয়ান বা এরকম জাতীয় কাজ পাওয়া যায়, সেই কাজ থেকে পয়সা উপার্জন করা যায়। এবং শুধু তাই না, যখন আপনি কাজ করবেন, যখন আপনি পয়সা উপার্জন করবেন, আপনার ইউনিভার্সিটির যে ফান্ডিং, মানে আপনার যে টিউশন, সেটার পরিমাণও কমে যায় আসলে, তখন ইনস্টেট টিউশন হয়ে যায়। এখানে আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দুই রকমের টিউশন থাকে, একটাকে বলে ইনস্টেট টিউশন, আর একটা হচ্ছে আউট অফ স্টেট টিউশন। আপনি যদি ক্যালিফোর্নিয়াতে থাকেন, তখন ক্যালিফোর্নিয়ার মানুষজন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গেলে তখন সে ইনস্টেট টিউশন দেয়, যেটা পরিমাণ অনেক কম হয়। কিন্তু আপনি যদি দূরের কোনো স্টেটে পড়তে যান, তখন আউট অফ স্টেট আপনাকে টিউশন দিতে হয়, সেটা পরিমাণটা অনেক বেশি থাকে। তো আমরা যখন বাইরে থেকে আসি, আপনার তো ওই স্টেটের ভিতরে নিশ্চয়ই না, ফলে আপনাকে বেশি টিউশন দিতে হয়। কিন্তু যদি আপনার একটা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ থাকে, যেরকম রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অথবা কোনো জায়গা থেকে যদি আপনি চাকরি পান, সেগুলো অনেক অনেক কিছু তারা টিউশন অ্যাসিস্ট্যান্স তখন হেল্প করে। অনেক সময় প্রায় অর্ধেক কমে যায় টিউশনটা। তো পিএইচডি মাস্টার্স এর ক্ষেত্রে যেটা বলছিলেন, মাস্টার্স ক্ষেত্রেও সাধারণত অনেক সময় দেখা যায় যে সুযোগ বেশি থাকে, কিন্তু সেখানে ফান্ডিং এর চান্স কম থাকে। কিন্তু তারপরে সুযোগগুলো নিতে হয়, সুযোগগুলো তখন হাতছাড়া না করে অনেক সময় মাস্টার্সে চলে আসাটা ভালো সিদ্ধান্ত। মাস্টার্স একবার যদি আপনি করে ফেলতে পারেন, তখন সেখান থেকে পিএইচডি অ্যাপ্লাই করা অনেক সহজ হয়ে যায়। পাবলিকেশন থাকলে কি সুবিধা মাস্টার্সের জন্য? পাবলিকেশন যদি ভালো জায়গায় থাকে তাহলে সুবিধা। একজন লিখেছেন যে ফুল ফ্রি স্কলারশিপ অ্যাবাউট উইদাউট পিএইচডি, মানে মাস্টার্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, নাকি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান, আমি পুরোপুরি পরিষ্কার হতে পারিনি প্রশ্নটা। ফুল ফ্রি স্কলারশিপ, সাধারণত স্কলারশিপ যেগুলো পায় মানুষজন, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো ফুল ফ্রি স্কলারশিপ, মানে ফুল ফ্রি এই অর্থে যে আপনাকে একটা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে, যে আপনি সেখানে হয় পড়াবেন, মানে ছাত্রছাত্রীদেরকে, আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদেরকে আপনি পড়াবেন, সেটা একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের মতো হয়। অথবা আপনি হয়তো আপনার যে প্রফেসর আছে তাকে রিসার্চে সাহায্য করছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে। তো সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আপনাকে কিছু টাকা ওখানে দেওয়া হবে আপনাকে। তো তখন সাধারণত সবকিছু তারা কাভার করে। তো সেটা দিয়ে খেয়ে পরে বেঁচে থাকা যায় আর কি, মানে এরকম না যে অনেক টাকা পয়সার বেতন, অনেক বেতনের জিনিস, তা না। কোন রকমের দিন চলে যায় আর কি, মানে আপনার হয়তো শেষ করার পরে হয়তো কিছু ক্রেডিট কার্ডের লোন থাকতে পারে, মানে শেষ পর্যন্ত আপনি যদি সতর্ক থাকেন মোটামুটি চলে যায় আর কি, এরকম এরকম টাইপের দেয়। ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট সেগুলো। হায়ার এডুকেশনের জন্য
which countries should be more preferable for business graduates? আচ্ছা, আমার আসলে ধারণা খুব কম বিজনেসের ক্ষেত্রে, তবে আমেরিকাতেও আমি দেখেছি যে আমি যখন ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে ছিলাম, ওখানে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল বিজনেস, সেটা আমেরিকার ওয়ান অফ দ্য টপ মোস্ট ছিল আর কি, যে টপ মোস্ট র্যাঙ্কিং গুলোর একটা ছিল, সেখানে অনেকেই পড়তে যেত। তো বিজনেসের জন্য যেরকম আমি জানি যে ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা খুবই ভালো। তো এরকম আপনি যখন ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো খেয়াল করবেন, সেখানে হয়তো আপনি দেখতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটি গুলো ভালো আছে, সেগুলো আপনি খেয়াল করতে পারেন। আর জিআরই টোফেল যারা বিজনেসের জন্য, তাদের জন্য আসলে জিম্যাট বোধহয় ভালো, জিআরই থেকে বোধহয় জিম্যাট বেশি ওরা প্রেফার করে। ওটা ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেখানে আপনাকে খেয়াল করতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ওদের যে রিকোয়ারমেন্ট মাস্টার্স বা পিএইচডির জন্য, সেই রিকোয়ারমেন্টের মধ্যে লিখে দেওয়া থাকে যে ওরা কি চায়, আপনার কতটুকু জিপিএ হতে হবে, কতটুকু জিআরই থাকতে হবে, টোফেলের রিকোয়ারমেন্টটা কিরকম, সেগুলো ওখানে লিখে দেওয়া থাকে। বলেছে যে ভালো কথা আপনি বলেছেন যে বিজনেস গ্রাজুয়েট এবং সায়েন্স গ্রাজুয়েটের জন্য সেম কিনা, এটা পুরোপুরি সেম না। টোফেল সাধারণত একই রকমই হয়, আর জিআরই ক্ষেত্রে হয় যে সায়েন্সের জন্য সাধারণত জিআরই, বিজনেসের জন্য জিম্যাট তারা দেন। আচ্ছা, একজন লিখেছেন যে কস্টিং বা খরচ নিয়ে, কিরকম খরচ হয়, যেরকম এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন এবং ওই এলাকাটা কিরকম। যেরকম ক্যালিফোর্নিয়াতে থাকা খাওয়ার খরচ অনেক বেশি। আমি যখন সাউথ ক্যারোলাইনাতে ছিলাম, ওখানে আমার প্রতি মাসে আমার বাসা ভাড়া দিতে হতো $450 মতো। যখন এখানে এসেছি তখন আমার এখানে প্রতি মাসে আমার দিতে হয় প্রায় $2000 মতো, মানে বুঝতে পারছেন প্রায় 4 গুণ এখানে খরচ। সো আপনি যদি স্টুডেন্ট হন তখন হয়তো এতটা দেওয়া লাগবে না, তখন হয়তো এক বেডরুমের বাসায় কোনো রকম যদি আপনি থাকেন বা সাবলেট যদি আপনি থাকেন, তখন হয়তো $1000 বা $1200 মধ্যে সেটা ম্যানেজ করা সম্ভব হয়। তো সাধারণত এটার উপরে ডিপেন্ড করে কোথায় থাকা খাওয়ার খরচ কিরকম, সেটার উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিগুলো ছাত্রছাত্রীদেরকে ফান্ডিং দেয় ওরকম করে। অর্থাৎ যদি আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে যান, তখনকার হয়তো ফান্ডিংটা থাকবে $2000 কাছাকাছি বা 1500 থেকে $2000 মতো। যদি আপনি এখানে আসেন বা এই ক্যালিফোর্নিয়াতে, তখন হয়তো আপনাকে 2000 থেকে $2500 বা $3000 মতো তারা দিল। অর্থাৎ আপনার চলার জন্য যতটুকু দরকার আর কি, মোটামুটি সেরকম একটা ধরে তারা আপনাকে অ্যামাউন্টটা দেয়। এটা হচ্ছে এখানকার লিভিং কস্টের মতো আর কি। সাপোজ আই হ্যাভ কমপ্লিটেড অনার্স এন্ড মাস্টার্স। আচ্ছা, আর মাস্টার্স করার পরে ইউএসএ বা কানাডা থেকে আবার মাস্টার্স করতে চাই, then which one's CGPA will matter the most, অনার্স CGPA and মাস্টার্স? আসলে দুইটাই তখন ম্যাটার করবে। জিজ্ঞেস করেছেন যদি আমি একবার মাস্টার্স এখানে করেছি, করার পরে আমি আবার মাস্টার্স করতে চাই, তো আমার কোন সিজিপিএটা বেশি ম্যাটার করে। আপনার যদি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে সাধারণত ব্যাচেলার্সের যে সিজিপিএ থাকে তার থেকে মাস্টার্সের সিজিপিএ একটু ভালো হয়। অনেকে তারা যেহেতু 2 বছর অলরেডি তারা একটা 4 বছরের অভিজ্ঞতা পার করে এসেছেন, সাধারণত মাস্টার্স সিজিপিএ একটু ভালো হয়। তো মাস্টার্স যদি একটু ভালো থাকে, তারা দুটোই খেয়াল করবেন। মাস্টার্স যদি ভালো থাকে, সেই ভালোটাকে তারা খেয়াল করবেন। তারপরে একজন লিখেছে যে হাউ মাচ ইম্পর্টেন্স ডাজ ইসিএ, আমি বোধহয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বোধহয় তিনি বলেছেন, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা কতটা জরুরি। সাধারণত যারা আন্ডার গ্রাজুয়েটে রিসার্চ, মানে আন্ডার গ্রাজুয়েটে যারা ভর্তি হতে চায় আমেরিকাতে, তাদের জন্য ইসিএ অনেক বেশি জরুরি। ইসিএ থাকলে খুব ভালো, যে আপনি যদি এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটি থাকে সেটাকে তারা খুব পজিটিভলি দেখে। যখন গ্রাজুয়েট মানে যখন মাস্টার্স কিংবা পিএইচডি করছে, তখন এটা আসলে অনেক অনেক ভালো চোখে যে মানে ভালো চোখে দেখা হয়, কিন্তু এটা এইটা আমি যদি ধরা যাক একজন প্রফেসর হই, আমি যখন একজন স্টুডেন্টকে নিতে যাব, আমি খেয়াল করবো যে তিনি আমার কর্মী হিসেবে কতটা ভালো, মানে আমি যখন তাকে নিয়ে আসবো, সে যখন আমার আন্ডারে রিসার্চ করবে, সে কতটা ভালো রিসার্চ করতে পারবে। তো আমি যদি দেখি যে তার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলছে যে তিনি কমিউনিকেশনে খুব ভালো, তিনি লেখালেখিতে খুব ভালো, ইংরেজিতে তিনি লেখালেখি করেন, এটা ধরা যাক তার একটা অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে আমি পজিটিভলি নেব। আমি ধরা যাক দেখেছি যে তিনি এমন সব অ্যাক্টিভিটিস করতেন, ধরা যাক তিনি খুব সুন্দর গান করেন, তো সেই গান করাটাকে হয়তো তখন তিনি তার কাছে ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে। তিনি যদিও খুব সুন্দর গান করেন, আচ্ছা ঠিক আছে, তার জন্য অত বেশি দরকার না, কারণ তিনি হয়তো এমন একজনকে চাচ্ছেন যে একদম এক কোনায় বসে কোনো দিকে না তাকিয়ে দিনের পর দিন একটা জিনিস নিয়ে পড়ে থাকবে, রিসার্চ করবে। তিনি হয়তো এমন একজনকে খুঁজছেন। তো তিনি কেমন মানুষকে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে যে ইসিএ কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তার ইসিএ, তার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা তার সঙ্গে যায় কিনা, এটা তিনি খেয়াল করবেন। আচ্ছা, what are the things we have to consider to select university? তো ইউনিভার্সিটি আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। যেরকম একটা আমি একটু আগে বলেছি যে আপনার সিজিপিএ কিরকম,
তো সেই সিজিপিএ অনুসারে কিরকম ইউনিভার্সিটি গুলো ভালো, তো সেটা জানার জন্য আমার মনে হয় যে আপনি যেই বিষয়ে পড়ালেখা করছেন সেই বিষয়ে আপনার যারা অভিজ্ঞ যারা আছেন, যারা এর আগে বাইরে পড়তে গেছেন, তাদের কাছ থেকে খোঁজ নেওয়া সবচেয়ে ভালো। এটা হচ্ছে সবসময় একদম সবচেয়ে সেফেস্ট রাউট, যে আপনি যে বিষয়টা নিয়ে পড়ছেন সেটা সম্পর্কে যারা জানে তাদের সাথে আপনি কথা বলবেন। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট? কোনো এজ লিমিট নাই। আপনি 70, 75, 80 বছর কেউ যদি করতে চায়, এটা তখন আপনার জন্য চ্যালেঞ্জ বেশি, কিন্তু এরকম না যে আপনাকে নেবে না, এরকম কিছু নাই। হাউ মাচ হেল্প অনলি ওয়ান পাবলিকেশন ইন Q1 জার্নাল IEEE অ্যাক্সেস যদি থাকে, যদি IEEE অ্যাক্সেস একটা ভালো জায়গা, সেখানে যদি আপনার একটা পাবলিকেশন থাকে, সেটা ভালো চোখে দেখা হবে। আমি এখন এইচএসসি ক্যান্ডিডেট, এখন থেকে ঠিক কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য? আচ্ছা, এইচএসসি যদি ক্যান্ডিডেট হন তখন এটা আবার আলাদা ব্যাপার। তখন হচ্ছে যে আপনি কোথায় পড়তে যেতে চান, আপনি কি এখনই বাইরে চলে যেতে চান? যদি আপনি এখনই বাইরে যেতে চান, তখন আপনার প্রক্রিয়াটা তখন অন্যরকম। তখন এসএটি একটা এক্সাম দেওয়ার এখন ব্যাপার আছে, সেখানে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তখন একটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখবে। সেখানে আপনার এইচএসসি রেজাল্টটা অনেক বড় ভূমিকা রাখবে। আপনি কিরকম একটা এসএ লিখছেন সেটাও খুব বড় ভূমিকা রাখবে। আপনার রিকমেন্ডেশন কিরকম পাচ্ছেন চারপাশ থেকে সেটা একটা অনেক বড় ভূমিকা রাখবে। এই সব কিছু সম্মিলিত একটা ফলাফল হচ্ছে আপনার তখন আন্ডার গ্রাজুয়েট ভর্তিটা। আর গ্রাজুয়েট ভর্তির কথা তো আমি আগেই বললাম। সেক্ষেত্রে আপনার একটা ভালো বুদ্ধি হচ্ছে যে যারা এখন সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আছেন, তারা যদি একটু একটু করে জিআরই সংক্রান্ত জিনিসগুলো এখন থেকে একটু করে দেখা শুরু করেন, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টানো, মানে এরকম না যে আপনার এখনই অনেক পড়ালেখা শুরু করে দিতে হবে, এখনই ফাইট দিয়ে দিতে হবে, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটু একটু করে ধারণা রাখা, এটা আসলে ভালো একটা প্র্যাকটিস। বা মানুষজনের সঙ্গে খোঁজ খবর রাখা, এই যে আপনারা এই যে শুনছেন কথা মন দিয়ে, এটাও একটা জরুরি জিনিস আসলে, যে আপনি এখন থেকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছেন, এটাও দরকার। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাইট টু পেজকে এটা আয়োজন করার জন্য। হয়তো অনেকেরই এই জিনিসগুলো সম্পর্কে একদমই ধারণা থাকে না, তারা হয়তো কিছুটা হয়তো ধারণা পাবে। আমি আজকে একদমই বলা যায় শুরুর ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে যে আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা প্রশ্ন নিচ্ছি না, মোটামুটি আমি অধিকাংশ প্রশ্ন বোধহয় কভার করে ফেলেছি। তো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে রাইট টু পিসকে জানাতে পারেন। ওরা আমার কাছে যদি অ্যাপ্রোচ করে, আমি লিখে বা কোনোভাবে ওদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। তো আন্তরিক ধন্যবাদ রাইট টু পিসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাকেও বিদায় নিতে হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ চমক ভাইয়া, এত লম্বা সময় জুড়ে আপনি আসলে প্রত্যেকটা বিষয় এত মানে প্রিসাইসলি বলেছেন, এবং রিসার্চের টপিকটা যেভাবে গল্পের মতো সাজিয়ে বলেছেন, আই থিঙ্ক আমার মতো সবাই আসলে উপকৃত হবে যারা আসলে শুনতে চাচ্ছিল এই বিষয়গুলো। আর আমাদের প্রশ্ন থেকে মোটামুটি সবগুলো প্রশ্নে আপনি কভার করে ফেলেছেন। তাও যদি আমাদের দর্শকদের আরো কিছু প্রশ্ন থাকে তারা আমাদের কমেন্টে করতে পারেন, যেমনটি ভাইয়া বললেন আমরা ইমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রথম থেকে তাদেরকে ধন্যবাদ, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ চমক ভাইয়ের প্রতি যে উনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এতগুলো সময় দিয়েছেন এবং এতগুলো তথ্যবহুল যে ইনসাইট গুলো দিয়েছেন। আশা করি ভবিষ্যতে যদি আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম করি বা এর চেয়েও যদি অন্য ধরনের কিছু করি, তখন হয়তো চমক ভাইয়ের উপস্থিতি আমরা আর পাবো আমাদের দর্শকদের সাথে। সেই আশাতে সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।